দুই মেয়ের একসাথে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে উনি। একা হাতে কত করব আমি? এই লোকের সাথে 30টা বছর ঘর করে এলাম, এখনও আমার কষ্টটা বুঝলো না। আমার জায়গা অন্য কেউ থাকলে কবেই এই বাড়ি রেখে চলে যেত। নীলিমা বেগমের মাছির মতো পেনপেনানি শুনে পিছন থেকে আজাদ সাহেব হাসি চেপে রেখে বলতে লাগলেন, সব মেয়ে এই কথা বলে, আমার জায়গা অন্য কেউ থাকলে চলে যেত। এইটা পুরনো ডায়লগ, আমার কাছে ভালো লাগেনি, অন্য কিছু বলো। নীলিমা বেগম, দেখেছো আবার মুখে মুখে তর্ক করছে, এখন তর্ক করার সময়? আসিফ গায়ে হলুদের ফুল নিয়ে এসে ছাদে যাবে, তখনই মা বাবার কাণ্ড দেখে, আব্বু এখন রাগারাগি করার সময়? আম্মু শুনো, প্রাপ্তি আর অরণির বন্ধুরা এসে ড্রয়িং রুমে বসে আছে, মামিকে বলো তাদের নাস্তা দিতে। আজাদ সাহেব, হ্যাঁ রে আসিফ, তোর বন্ধুদের আসতে বলিস? আসিফ, হ্যাঁ আব্বু, ওরা সবাই একটু পর চলে আসবে। আচ্ছা, আমি গিয়ে ছাদে স্টেজ সাজানোর জন্য ফুলগুলো দিয়ে আসি, তুমি ডেকোরেশনগুলো ঠিকঠাক হয়েছে কিনা দেখো। আসিফ কথাগুলো বলতে বলতে উপরে চলে গেল। নীলিমা বেগম প্রাপ্তির রুমে এসে দেখে প্রাপ্তি বই পড়ছে। নীলিমা বেগম, কিরে, তুই এখনও গোসল করিসনি? অরণি তো গোসল সেরে ফেলেছে। যা না মা, বই পড়ার অনেক টাইম পাবি, কিন্তু বিয়েটা মানুষের জীবনে একবারে আসে, মনটাকে পাথরের মতো না রেখে একটু নরম কর। যা উঠে যা, এই নে, এই শাড়িটা গোসল করে পরে নিবি। প্রাপ্তি বিরক্তির চাপ নিয়ে, আম্মু আমার ভালো লাগছে না, কেন শাড়ি পরবো এখন? নীলিমা বেগম, দুই বাড়ি থেকে সকালে শাড়ি গহনা পাঠিয়েছে, শিয়াম আর আয়ানের মা যোগাযোগ করে এইগুলো পাঠিয়েছে। যখন শুনেছে তোদের দুই বোনের একসাথে বিয়ে, আয়ানের মা নাকি আসিফের থেকে নাম্বার নিয়ে শিয়ামের মাকে ফোন দিয়েছে। সবচেয়ে অবাক ব্যাপার কি জানিস, ফোন দিয়ে দেখে আয়ানের মায়ের ছোটবেলার বন্ধু শিয়ামের মা। কথাটা বলেই হাসিতে গড়িয়ে পড়ছে নীলিমা বেগম। আয়ানের মা তো ফোন করে বলেছে ওনাদের বাড়ি বউ আজ থেকেই ওদের বাড়ির শাড়ি গহনা পরে থাকবে, শিয়ামের মাও তাই বলল। শাড়ির প্যাকেটটা প্রাপ্তির হাতে দিয়ে ঠেলে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো নীলিমা বেগম। তাড়াতাড়ি গোসল করে বের হও, একটু পর পার্লারে যেতে হবে তোদের। মায়ের কথা শুনে কিছু বলতে গিয়েও চুপ করে থেকে গেল। গোসলটা সেরে নি, পরে না হয় বলা যাবে। ভাবি, সুইটহার্ট, কই তুমি এদিকে আসো তো। দোতলা থেকে আয়ানের ডাক শুনে সুমি হাতের কাঁচটা রেখে তাড়াতাড়ি করে আয়ানের রুমে গেল। এই শুনো, আমাকে আর সুইটহার্ট বলে ডাকবে না। আয়ান গোসল করে এসে চুলের পানি নিতে নিতে বলল, কেন সুইটহার্ট, এতদিনের অভ্যাস, সেটা কি চেঞ্জ করা যায়? করবা, কারণ তোমার বউ এসে হয়তো সহ্য করবে না, হয়তো তোমার সাথে রাগও করতে পারে, পরে আমাকেও খারাপ ভাববে। আয়ান মন খারাপ করে, মেয়েটাকে কি তোমার এইরকম মনে হয়? আমার কিন্তু তেমন মনে হয়নি, মনে হয়েছে ঠান্ডা, সহজ, সরল, ভালোবাসার মতো একজন মানুষ। চোখগুলো দেখে মনে হয় যাকে এক নজর দেখলেই বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। আমি এত মেয়ে দেখেছি, ওর মতো মেয়ে আগে কখনো দেখিনি। তুমি যেরকম বলছো, আমার কাছে মেয়ের বড় বোনকে সেই রকমই লেগেছে, তবে মেয়েটাও খারাপ না। যাই হোক, আমাকে এইভাবে ডেকেছো কেন? আজকের জন্যে আমি যে শাড়িটা পছন্দ করে কিনেছিলাম, পাঠিয়েছিলে ওদের বাড়িতে? মিনু আর ওর হাজব্যান্ড গিয়ে সকালে দিয়ে এসেছে। গায়ে হলুদের আর বিয়ের শাড়িগুলোও পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। আচ্ছা, আমি এখন যাই, কত কাজ পড়ে আছে, এখন তোমার সাথে আড্ডা দেওয়ার সময় নয়। ঘরে নতুন বউ আসুক, একসাথে আড্ডা দেব। রুমকি এসে, মামনি, মামা, নানা ভাইয়া সবাইকে নিচে ডাকছে। আয়ান রুমকিকে কোলে নিয়ে, চলো তো দেখি কেন ডাকছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে আয়েশা বেগম, ঝিনুক, আকাশ, মিনু সবাই মন খারাপ করে বসে আছে। আবিদ সাহেবও গম্ভীর হয়ে বসে আছে। সুমি সবার দিকে তাকিয়ে, কি হয়েছে সবার, সবাই চুপ কেন? ঝিনুক, ভাবি, আব্বু এসব কি বলছে? আয়ান, কেন, কি হয়েছে? আয়েশা বেগম, তোর আব্বু বলছে তোর বিয়েতে নাকি থাকতে পারবে না। এটা কোনো কথা বল, নিজের ছেলের বিয়ে আর নিজেই থাকবে না? আয়ান, আব্বু, কি শুনছি এইসব, কেন থাকবে না বিয়েতে? আবিদ চৌধুরী গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, আয়ান, তোকে বলা হয়নি, আমাদের নতুন প্রজেক্টের কাজে আমাকে দেশের বাইরে যেতে হবে, এইখানে কিছু করার নেই। আকাশ, আয়ান, আমি আব্বুকে অনেকবার বলেছি আমি যাই, কিন্তু আব্বু কিছুতেই রাজি হচ্ছেন না। আবিদ চৌধুরী, তুমি গেলে এত দায়িত্ব, বিয়ের সেইগুলো করবে কে? আমি তোমার কাঁধে বিয়ের সব দায়িত্ব দিয়ে যাব। আমি এসে যেন শুনি সব ঠিকভাবেই হয়েছে। আর বাড়ির জামাইরা তো আছেই, তারাও তোমাকে হেল্প করবে। মিনু আর ঝিনুকের হাজব্যান্ডের দিকে তাকিয়ে, কি বলো তোমরা? নিহাদ, ঝিনুকের হাজব্যান্ড, হ্যাঁ বাবা, আমি আর রাহাত, মিনুর হাজব্যান্ড, আকাশ ভাইয়ার সাথে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আয়েশা বেগম, তো তুমি যাচ্ছ কখন?
আবিদ চৌধুরী, আজ সন্ধ্যায় বাসা থেকে বেরোবো, তুমি গিয়ে আমার সব কিছু গুছিয়ে দাও। কথাটা শুনে আয়েশা বেগম মন খারত পড়ে, কেমন বাবা, কাল ছেলের বিয়ে আর তুমিই থাকবে না? এমন টাকার দরকার কি, যেই টাকা নিজের আপনজনদের সাথে থাকতে দেয় না? কথাগুলো বলতে বলতে আয়েশা বেগম রুমে চলে গেল। গোসল করেই ওই বাড়ির দেওয়া শাড়িটা পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রাপ্তি। নীলিমা বেগম মেয়েকে দেখে মুচকি একটা হাসি দিয়ে মেয়েকে টেনে এনে আয়নার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে, নিজের চোখেই নিজেকে দেখ, কতটা ভালো লাগছে তোকে। প্রাপ্তি মুখে বিরক্তির ভাব এনে, ও আম্মু ছাড়ো তো, ভালো লাগছে না। আমাকে যতই সুন্দর দেখাক না কেন, তারপরও সবাই বলবে আমি ধর্ষিতা। নীলিমা বেগম, তোকে একটা কথা বললে একটুও শান্তি পাই না। তুই এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য জায়গায় নিয়ে যাস। এখন চল, আসিফ তোদের জন্য এখনো খাইনি, খেয়ে নিবি, চল। আসিফের কথা শুনে প্রাপ্তি নীলিমা বেগমকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। প্রাপ্তিকে সবাই দেখে অবাক চোখে তাকিয়ে আছে। প্রাপ্তির মামি, আসিফ দেখ তোর বোনকে, একদম পরীর মতো লাগছে, মনে হচ্ছে ভুলে কোনো পরী এই বাড়িতে চলে আসছে। আসিফ পিছনে ফিরে প্রাপ্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বোনকে সত্যিই পরীর মতো লাগছে। প্রাপ্তিকে দেখে আসিফের নিজের অজান্তেই চোখের কোণে পানি এসে গেছে। প্রাপ্তি এসে আসিফের সামনে দাঁড়াতেই আসিফ প্রাপ্তিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কান্নার আওয়াজ শুনে আজাদ সাহেব রুম থেকে বাইরে বেরিয়ে আসলো। আজাদ সাহেব ভাই বোনের এমন দৃশ্য দেখে নিজের চোখ দুটোও পানিতে টলমল করছে। অরণীয় রুম থেকে এসে আসিফকে ধরে সে কাঁদতে শুরু করল। প্রাপ্তির কাকি আসিফের কাঁধে হাত রেখে, আসিফ আজকের দিনে কাঁদতে নেই বাবা, তোর বোনেরা তো একসাথে কোথাও চলে যাচ্ছে না। নীলিমা বেগম নিজের মনকে শক্ত করে, এই তিনজনই ছাড়, ছাড় বলছি, এত কান্নাকাটি করার কি আছে? কই আমি তো কাঁদছি না, তাহলে তোরা কেন কাঁদছিস? আসিফ দুই বোনকে ছেড়ে দিয়ে না খেয়েই রুমে চলে গেল। প্রাপ্তি তখনও কাঁদছিল। নীলিমা বেগম, দেখেছিস ছেলের কাণ্ড, না খেয়েই চলে গেল, আমি কি ওকে খারাপ কিছু বলেছি? প্রাপ্তি, আম্মু খাবারটা আমার হাতে দাও, আমি ভাইয়ার রুমে যাচ্ছি। প্রাপ্তির মামি খাবার প্লেটটা প্রাপ্তির হাতে দিয়ে বলল, সকাল থেকেই ছেলেটা কিছু খায়নি, খাবেই বা কী করে, দেখ খাওয়াতে পারিস কিনা। প্রাপ্তি মামিকে কিছু না বলে খাবারটা নিয়ে আসিফের রুমে গিয়ে দেখে রুমটা অন্ধকার হয়ে আছে। প্রাপ্তি লাইট অন করে দেখে আসিফ খাটের সামনে নিচে হাত পা গুটে বসে আছে। প্রাপ্তিও সামনে এসে বসেছে। প্রাপ্তিকে বসতে দেখে আয়ান মাথাটা উঠিয়ে, কিরে তুই লাইট অন করলি কেন? প্রাপ্তি, তুই কি মনে করছিস তুই শুধু একা তোর বোনদের ভালোবাসিস, ওরা তোকে ভালোবাসে না, তাই একা একা থাকতে চাইছিস? আসিফ, আমি তা তো একবারও বলিনি, তোদের ছাড়া আমি এই বাড়িতে থাকবো কি করে? প্রাপ্তি, পরে দেখা যাবে কিভাবে থাকবি, আগে খেয়ে নে। আসিফ, না রে, তুই খেয়ে নে, আমি খাবো না। প্রাপ্তি, তুই কি করে ভাবলি তুই খাবি না আমি খেয়ে নেব? খেলে একসাথেই খাবো। হাঁ কর তো, আজ আমি তোকে খাইয়ে দিব। প্রাপ্তির কথা শুনে আয়ান চোখ মুছে, ঠিক আছে তাহলে খেতেই পারি। আবিদ চৌধুরী রেডি হচ্ছে, সন্ধ্যার আগেই বাড়ি থেকে বের হয়ে যাবে। সবার মন খারাপ করে আছে। আয়েশা বেগম ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসেছে। বাসায় অনেক গেস্ট, সবাই ড্রয়িং রুমেই দাঁড়িয়ে আছে। আবিদ চৌধুরী, রফিক ব্যাগগুলো গাড়িতে রেখে আসো। সবার দিকে তাকিয়ে, তোমরা কেউ মন খারাপ করার দরকার নেই, মাত্র 1 মাসেরই তো ব্যাপার, আর আমি তো চেষ্টা করব আরও আগেই আসার জন্য। আয়েশা বেগমের দিকে তাকিয়ে, যে আসছে মনে করবে সে তোমার ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মীকে যত্ন করেই ঘরে তুলবে। আকাশ, তোমাকে তো আর কিছু বলতে হবে না, সবাইকেই বলছি ভালোভাবে বিয়েটা এনজয় করো, আমার কথা ভেবে কেউ মন খারাপ করবে না। কথাগুলো বলেই আবিদ চৌধুরী চলে গেল। সবাই যে যার কাজে লেগে গেল। ঝিনুক, ভাবি, এই ভাবি, মেয়েদের বাড়িতে একটা ফোন করে দেখো কি অবস্থা, আমাদের তো যাওয়ার কথা ছিল, ওনাদের বলে দাও এখন আর যাব না। সুমি, চিন্তা নেই, আমি সব আগেই বলে দিয়েছি আসিফকে। ঝিনুক আপু, এক কাজ করো, তুমি আয়ানকে রেডি হতে বলো, অনুষ্ঠান যখন হবে মা বলেছে তাড়াতাড়িই করতে, বেশি রাত যেন না হয়। আচ্ছা, আমি দেখছি। ভাবি, রুমকিকে দেখেছ? আয়ানের কাছেই আছে, আর তুমিও যাও, আয়ানকে তাড়া দাও, না হলে ও আজও লেট করবে। ঝিনুক সুমির কথা শুনে হাসতে হাসতে আয়ানের রুমে চলে গেল। পার্লার থেকে লোক এসে দুই বোনকে সাজিয়ে দিয়ে গেল। প্রাপ্তির না চাইলেও সাজতে হয়েছে। আসিফ অনেকবার বলাতে ভাইয়ে কথা ফেলতে না পেরে সেজেছে। নিজের কাছে খুব অস্বস্তি লাগছে প্রাপ্তির। আর অরণি, সেই এত চঞ্চল মেয়ে হয়েও কেমন জানি নীরব হয়ে আছে, সব কিছুতেই চুপচাপ থাকে। প্রাপ্তির মনে বারবার একটাই প্রশ্ন জাগে, উঠে কোথাও কোনো কিছু গোলমাল আছে, কিন্তু এই প্রশ্নটা কেন আসে? হাজারবার চেষ্টা করলেও ভুলতে পারি না। কি করে ভুলবো? অরণিকে দেখলে তো ভোলা যায় না। প্রাপ্তি কথাগুলো ভাবছে
আর অরণির দিকে তাকিয়ে আছে। অরণির নজর পড়তেই মুচকি একটা হাসি দিয়ে, কিরে আপু, এইভাবে তাকিয়ে আমায় কি দেখছিস? প্রাপ্তি, তোকে? আমার সেই ছোট্ট বোন আজ কত বড় হয়ে গেছে জানিস অরণি, আমি কিন্তু আজ একটা জিনিস খুব মিস করছি। অরণি, কি মিস করছিস আপু? প্রাপ্তি, সেই চঞ্চল অরণিকে, যে অরণি সবার নাকে দড়ি দিয়ে ঘোরাতো, কোনো বিষয়ে তার কাছে সিরিয়াস ছিল না। আমি সেই অরণিকে মিস করছি আজ, যে অরণি এই আপুকে ছাড়া তার দিনই শুরু হতো না। আচ্ছা অরণি, কি আমার কিছু লুকাচ্ছে? অরণি, আপু, তুই তো আমার থেকে দূরে সরে গেলি। হ্যাঁ, হয়তো তার কারণ আছে। এইসব বাদ দে আপু, আজ আমি অতীতকে এইখানে টেনে নিয়ে আসতে চাই না। আর হ্যাঁ, আমি তোর কাছে কিছুই লুকাচ্ছি না। কথাগুলো শেষ করে অরণি ভাবছে, আপু, মিথ্যাটা বলার জন্য আমায় ক্ষমা করে দিস, আমি তোর ভালো চাই। সিয়াম হয়তো সব কিছু জেনে বুঝেই এই বিয়েটা করেছে, হয়তো ওর আমাকে ভালো লাগেনি। এমন সময় আজাদ সাহেব এসে বলল, অনুষ্ঠান শুরু করা হোক। আসিফ কোথায় গেল? প্রাপ্তি আর অরণিকে নিয়ে ছাদে আসতে বলো, অনেক রাত হয়ে যাচ্ছে। প্রাপ্তির মামা, ওই তো আসিফ এসে গেছে। এই আসিফ, তুই এতক্ষণ কোথায় ছিলি? চল ওদেরকে নিয়ে যাই। তিন বাড়িতেই হইচই চলছে, সবার মনে আনন্দের রেখা থাকলেও প্রাপ্তি আর অরণির মনে নেই। প্রাপ্তির মনে শুধু একটাই চিন্তা, তার জীবনে কি কোনো নতুন ঝড় আসছে? ভাইয়াকে এত করে জিজ্ঞাসা করলাম, আমার কোনো আনসার সে দিল না। জানি না কাল আমার জীবনে কি ঘটতে চলেছে। সিয়ামের সাথে আমার একটু কথা বলা উচিত ছিল, কিন্তু তাও পারলাম না। মিনু, এই মিনু, তুই কত পিকচার ওঠাবি? আর অনুষ্ঠান তো শুরু হয়ে গেল। আয়েশা বেগমের কথা শুনে মিনু অট্ট হাসি দিয়ে, আম্মু, আমাদের বাড়িতে এটাই শেষ বিয়ে, আবার কবে বিয়ে হবে না হবে তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এখন এই দিকে আসো। মিনু, ঝিনু কাপু, দেখ ভাবিকে আজ কত সুন্দর লাগছে, কিন্তু আমার ছাগল ভাইটা কাজ নিয়ে পড়েই আছে, বউয়ের দিকে কোনো খবর আছে? রাহাত, মিনু, যা বলো না কেন, আজ যদি আয়ান হতো, বউয়ের পিছু আর ছাড়ত না। আয়ানের এইসব কথায় কোনো মন নেই, তার চোখে প্রাপ্তির মুখ বারবার ভেসে উঠছে। হুলুদের সাজে আজ তাকে কেমন লাগছে, একটা বার যদি দেখতে পেতাম, নিশ্চয়ই পরীর মতোই লাগছে। আমার বউ বলে কথা, কাল গিয়ে আগে ওকে দেখব। এইদিকে সিয়ামের মনেও একই কথা, কাল যেই করেই হোক আগে গিয়ে আমি অরণির সাথে কথা বলবো, তারপর বিয়ে। তিন বাড়িতেই গায়ে হলুদের সব নিয়মনীতি শেষ করতে করতে ভোর হয়ে গেল। সকাল ৮টা বাজে, ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি। কথাই আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমার ছেলেটারও হয়েছে তাই। আয়েশা বেগম কথাগুলো বলতে বলতে সুমির হাতে আয়ানের জন্য চায়ের কাপটা দিয়ে, সুমি, যাও তো, আয়ানটাকে ঘুম থেকে উঠিয়ে দাও। আর কত ঘুমাবে? আমার আকাশটা আজ কয়েকদিন থেকে খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, শুধু ওর বিয়ের জন্য। সুমি চায়ের কাপটা হাতে নিয়ে, মা, আপনি চিন্তা করবেন না তো, আর মাত্র 2 দিন পরে তো সব কিছু আবার ঠিক হয়ে যাবে। ঝিনুক এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে, ভাবি তুমি এইখানে? সুমি, কেন, কিছু হয়েছে? ঝিনুক, দেখ না, রুমকিটা কি জেদ ধরেছে, মেয়েদের বাড়িতে কি ড্রেস পরে যাবে সে নিয়ে বসে আছে, আর বলছে তুমি চয়েস না করে দিলে ও পরবে না। তোমার এদিকে কত কাজ, ওকে নিয়ে পড়ে থাকলে হবে? সুমি, ঝিনুক, তুমি যাও, আমি আয়ানকে চাটা দিয়ে আসছি। আর মা, আপনি সিয়ামদের বাড়িতে ফোন দিয়েছেন? আয়েশা বেগম, না, আজ আর দিইনি। কেন? সুমি, আপনি ওনাদের বলে দিন আমরা একসাথেই ওদের বাড়িতে যাব, তাহলে আর আসিফদেরও কষ্ট হবে না। আয়েশা বেগম, তুমি ঠিকই বলেছ, আমরা এক ছেলের বিয়ে নিয়ে কি জ্বালায় আছি, আর ওদের 2টা বিয়ে। সুমি আর কিছু না বলে আয়ানের রুমে চলে গেল। আয়ানের রুমে গিয়ে লাইট অন করে দেখে আয়ান গভীর ঘুমে ডুবে আছে। হায় রে, মা ঠিকই বলেছে, ওর বিয়ে ওরই খবর নেই, আর আমরা ওর বিয়ে নিয়ে জ্বালায় মরছি। আয়ানকে থাকিয়ে, আয়ান, আয়ান, তুমি কি উঠবা নাকি পানি এনে ঢালবো? আয়ান ঘুম ঘুম চোখে, ভাবি প্লিজ আর একটু ঘুমাই না। সুমি, আয়ান, এইবার মা এসে তোমাকে বকা দিবে। দিনের কটা বাজে একবার দেখেছো? এইদিকে কত কাজ পড়ে আছে, তোমাকে নিয়ে পড়ে থাকলে হবে? সুমির পেন প্যানানি শুনে আয়ান উঠে বসল। এই তো গুড বয়, যাও ফ্রেশ হয়ে আসো, কাল থেকে অবশ্য একটা জ্বালা আমার কমবে। আয়ান আর মোড় ভাঙতে ভাঙতে সুমির দিকে তাকিয়ে, কি জ্বালা কমবে তোমার? সুমি, সকালে এসে ঘুম থেকে ওঠানো, কাল থেকে এই কাজ তোমার বউয়ের। আয়ান বউ কথাটা শুনেই একটু লজ্জা পেয়ে, সুইটহার্ট, কাল থেকে তোমার ডিউটি বাড়িয়ে দিলাম। এতদিন তুমি শুধু আমায় ডাকতে, কাল থেকে 2 জনকে ডাকবে। তুমি যতক্ষণ না ডাকবে আমার তো সকাল হবে না। সুমি, ফাজলামো করা হচ্ছে আমার সাথে? ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, আমি নিহাদ আর রাহাত ভাইয়াকে ডেকে আনতেছি তোমাকে ভালো করে পানিতে চুবানোর জন্য। কথাটা বলেই সুমি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে এলো।
প্রাপ্তি আর অরণিকে গোসল করিয়ে সাজতে বসিয়ে দিল। প্রাপ্তি অরণিকে সাজাতে বলে উঠে ড্রয়িং রুমে আসলো আশিফকে খোঁজার জন্য। সামনে প্রাপ্তির মামাকে আসতে দেখে, মামা ভাইয়াকে দেখেছেন? মামা, প্রাপ্তি তোমাকে এখনো সাজানো হয়নি? এইদিকে ছেলের বাড়ি থেকে লোকজন রওনা দিয়ে দিয়েছে। নীলিমা কোথায় গেল? কাজের সময় তাকেও খুঁজে পাওয়া যায় না। নীলিমা বেগম এসে, কি হয়েছে ভাইয়া, কোনো কিছু লাগবে? মামা, প্রাপ্তিকে এখনো সাজানো হয়নি, এইদিকে 2 বাড়ি থেকেই ফোন দিয়েছে, তারা আসতেছে। নীলিমা বেগম, ওকে তো আমি সাজাতেই বসিয়ে দিয়ে এলাম। প্রাপ্তি, আম্মু মামা সমস্যা নেই, অরণিকে আগে সাজিয়ে নেক, আমি পরে সাজলেও হবে, কিন্তু ভাইয়া কোথায়? ওর সাথে আমার কিছু কথা ছিল। মামা, তুই যা মা, আমি আশিফকে পাঠিয়ে দিচ্ছি, ও হয়তো কোনো কাজে আটকে আছে। নীলিমা বেগম, এখন চল, তোর ভাইয়া আস্তে আস্তে সেজে নে। আশিফ মামার মুখ থেকে প্রাপ্তি তাকে ডাকছে শুনে চিন্তায় পড়ে গেল। প্রাপ্তি তাকে কেন ডাকছে তার ভালো করেই জানা আছে, ওকে যে কিভাবে বুঝাই। আচ্ছা, গিয়ে দেখি কি বলে। প্রাপ্তি সে যে নিজের রুমেই বসে আছে আশিফের অপেক্ষায়। আশিফ ভুতরে আসতেই, কিরে ভাইয়া, তোকে কতবার ডেকেছি, আর তোর এখন আসার সময় হলো? আশিফ প্রাপ্তির কথা ঘুরিয়ে, আমার বোনটাকে পুরো রাজকন্যার মতো লাগছে। সিয়াম ব্যাটার চয়েস আছে বলতে হবে। তোর জন্য যতগুলো শাড়ি গয়না পাঠিয়েছে সবগুলোই পরলে তোকে অনেক সুন্দর দেখায়, কিন্তু অরণির শ্বশুরবাড়িরগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। প্রাপ্তি আশিফের দিকে রাগীভাবে তাকিয়ে, তোকে আমি এইখানে এইগুলো বলার জন্য ডাকিনি, কে শাড়ি গয়না ভালো দিয়েছে আর কে খারাপ দিয়েছে। তোকে যে জন্য ডেকেছি তুই সেটা ভালো করেই জানিস। আশিফ প্রাপ্তি, তুই আমার লক্ষ্মী বোন, প্লিজ কোনো পাগলামো করিস না এখন। পাগলামি? কোনটাকে তুই পাগলামি বলছিস ভাইয়া? তোরা কোনো কিছু না জানিয়ে একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিবি, এইটা সে পরে জানতে পারলে আমাকে মেনে নিবে? কখনোই না, কোনো ছেলেই মেনে নিবে না। কারণটা তুই ভালো করেই জানিস। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে বড় কোনো ঝড় আসতে যাচ্ছে, সব কিছু কেমন জানি গোলমাল লাগছে। আসিফ কিছু বলতে যাবে, তখনই আজাদ সাহেব এসে, আসিফ তুই এইখানে তাড়াতাড়ি চল, বর এসে গেছে, তোর জন্যে সবাই বসে আছে। আসিফ প্রাপ্তিকে খাটে বসিয়ে, চুপ করে এখানে বস, আমি দেখছি, তুই কোনো বাজে চিন্তা করবি না। আয়ান আর সিয়ামকে এনে স্টেজে বসিয়েছে। দুইজন দুজনার সাথে তেমন কথা নেই, চুপচাপ হয়েই বসে আছে। সিয়াম অনেকক্ষণ চুপ করে বসে থেকে তারপর তার বন্ধু রাফসানকে বলল, বিয়ে পড়ার আগে আমি অরণির সাথে কথা বলতে চাই, তুই ব্যবস্থা কর প্লিজ। আয়ান, নিহাদ, রাহাত আকাশের সাথেই কথা বলে যাচ্ছে। আকাশ, তোরা বস, আমি ভিতরে গিয়ে দেখে আসি। ঝিনুক, মিনু, সুমি সবাই ভিতরে কি করছে আমি দেখে আসি। আয়ান সুমি কথায় ভাবছে, ভাবি তো পারতো আমার সাথে এখন থাকার, ভাবিকে বলে না হয় ওকে একবার দেখার সুযোগ করে নিতাম। রাফসান আসিফকে দেখতে পেয়ে, আরে ভাইয়া, আপনাকে অনেকক্ষণ হলো খুঁজছি। আসিফ, কেন, কিছু লাগবে? রাফসান, আসলে ভাইয়া কি বলবো, সিয়াম চাচ্ছে আপনার বোনের সাথে আলাদাভাবে কথা বলতে। কথাটা শুনেই আসিফ থমকে গেল। সিয়াম কি প্রাপ্তির ঘটনাটা জেনেই প্রাপ্তির সাথে কথা বলতে চাইছে? তাহলে তো ভালোই হলো, দুজনে আলাদাভাবে কথা বলুক। রাফসান, ভাইয়া আপনি চুপ করে আছেন কেন? সিয়ামকে নিয়ে আসো, আমি ব্যবস্থা করছি। আর শুনো, এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। না ভাইয়া, কেউ কিছু জানবে না। সুমি, ঝিনুক, মিনু অরণির রুমে এসে অরণিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে দেখছে। তাদেরকে দেখে অরণি বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। সুমি অরণির কাছে এসে মুচকি হেসে দিয়ে, অরণি, তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তোমাকে কে সাজিয়েছে এই শাড়ি গহনাগুলো দিয়ে? জি, আপনারা নাকি কাল এইগুলো পাঠিয়েছেন? কি, আমরা এইগুলো? সুমি ঝিনুককে থামিয়ে, আমরাই তো পাঠালাম। মিনু আর ঝিনুককে চোখের ইশারা দিয়ে, বাহিরে আসো, আকাশ মনে হয় ডাকছে। সুমি বাহিরে এসে মিনুর দিকে তাকিয়ে, তুমি আর রাহাত ভাইয়া যে কাল শাড়ি গহনাগুলো নিয়ে আসছো, এইগুলো কার কাছে দিছ? ভাবি, প্যাকেটগুলো মেয়ের মায়ের হাতেই দিয়েছিলাম, কিন্তু তখন সিয়ামদের বাড়ি থেকে লোক এসেছিল, আমার মনে হয় এইগুলো পাল্টাপাল্টি হয়ে গেছে। তাই মনে হচ্ছে। শুনো, এখন কেউ কিছু বলার দরকার নেই, পরে সব আমরা আসিফকে বুঝিয়ে বলা যাবে। আসিফ সিয়ামকে প্রাপ্তির রুমের সামনে দাঁড় করিয়ে প্রাপ্তিকে একা রেখে সবাইকে বাহিরে যেতে বলল। কি হয়েছে ভাইয়া? আমি তোকে তখন যেই প্রশ্নগুলো করেছিস সেইগুলোর অ্যান্সার সাথে করে নিয়ে এসেছি, তুই বস, সিয়াম বাহিরে দাঁড়িয়ে আছে তোর সাথে কথা বলবে বলে। আমি আসছি। সিয়াম ভিতরে এসে দরজাটা লাগিয়ে প্রাপ্তির পাশে এসে বসল। কি ম্যাডাম, কেমন সারপ্রাইজ দিলাম? ম্যাডাম, আমার দিকে ফিরেন, আমি এই দিকে ওই দিকে তাকিয়ে কোনো লাভ নেই। কথাগুলো শুনে প্রাপ্তি ভাবতে লাগলো, অরণি আমার বোন হয়েও সব জেনেও আমার সাথে এই রকম করতে পারল। সিয়াম বিরক্তিকর ভাব নিয়ে প্রাপ্তির কাঁধে হাত দিয়ে, এই অরণি,
এইদিকে ফিরে কিছু বলো প্লিজ। কথা বলেই প্রাপ্তিকে নিজের দিকে ফিরালো সিয়াম। প্রাপ্তিকে দেখেই সিয়াম চোখ বড় বড় করে চেঁচিয়ে, আপনি কে? প্রাপ্তিকে দেখেই সিয়াম চোখ বড় বড় করে চেঁচিয়ে, আপনি কে? প্রাপ্তি আস্তে করে নিজের কাঁধের থেকে সিয়ামের হাত দুটো সরিয়ে সিয়ামকে সামনে থেকে সরিয়ে চুপচাপ দরজার দিকে এগোতে লাগল। প্রাপ্তির নিস্তব্ধতায় চেহারায় কোনো বিষণ্ণতার কোনো চাপ নাই, আছে শুধু এক রাস অভিমান। দরজাটা খুলেই প্রাপ্তি ড্রয়িং রুমে চলে গেল। প্রাপ্তিকে দেখে সব কিছু যেন থমকে গেল। যারা বসা ছিল তারা দাঁড়িয়ে গেল, যারা হাঁটছিল তারাও দাঁড়িয়ে গেছে তাকে দেখে। নীলিমা বেগম মেয়েকে দেখে কাছে এসে বলল, প্রাপ্তি তুই নীলিমা বেগমকে হাত দিয়ে ইশারায় করে থামিয়ে দিল প্রাপ্তি। অরণির রুমে গিয়ে অরণিকে হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো। অরণি, আপু তুই কি করছিস? এইভাবে এখানে টেনে নিয়ে এলি কেন? প্রাপ্তির রুম থেকে সিয়াম এসে দাঁড়াতেই অরণি ঘাবড়ে গিয়ে চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তির অবস্থা দেখে নীলিমা বেগম আজাদ সাহেবকে আসিফকে ডেকে আনতে বলল। প্রাপ্তির কাণ্ড দেখে বাহিরের লোকজনও ভিতরে আসতে শুরু করল। আয়ানদের আর সিয়ামদের বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ঝিনুক সুমি কানের কাছে গিয়ে, ভাবি এইগুলো কি হচ্ছে? মানসম্মান তো কিছুই থাকবে না। আকাশ ঝিনুককে থামিয়ে, চুপ কর, এখানে এমন কিছু আছে যা আমরা জানি না, হয়তো আমাদেরকে জানানো হয়নি। সুমি, আমি আগেই বলেছিলাম, মা আমাকে সেই দিন চুপ করিয়ে দিয়েছিল। নিহাদ, ভাবি এইসব না ভেবে নাটক শেষ পর্যন্ত দেখা উচিত আমাদের, দেখি না কি হয়। রাহাত, ভাইয়া আয়ান তো এখানে একা একা বসে আছে। আকাশ, আগে দেখি এখানে কি হয়, তারপর না হয় ডাকব। প্রাপ্তি নিস্তব্ধতা ভেঙে সবার উদ্দেশ্যে বলল, আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আজ এই পরিস্থিতির জন্য। আসিফ এসে প্রাপ্তিকে থামানোর চেষ্টা করছে। প্রাপ্তি, আসিফ আজ শুধু আমি বলবো আর তুই চুপ থাকবি। আমি আমার ফ্যামিলিকে একটা কথা আগে জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গিয়েছিলাম যার কারণে একটা ছেলের কোনো মতামত না জেনে আমাকে তার কাছে বিয়ে দিচ্ছ? তোমরা আমাকে বলতে পারতে, আমি সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যেতাম। আসিফ, কি বলছিস তুই এইসব? আমি কিছুই তো বুঝতে পারছি না। সিয়ামের দিকে তাকিয়ে, সিয়াম তুমি কি বলেছ ওকে? সিয়াম, আমি ওনাকে খারাপ কিছু বলিনি। আমি সেই দিন আমার বাবা মাকে পাঠিয়েছিলাম অরণিকে দেখে যাওয়ার জন্য, কিন্তু সেটা বিপরীত হয়ে গেল। প্রাপ্তি, অরণি তুই কি এখনও চুপ করে থাকবি? তুই যদি চুপ করে থাকিস তাহলে আমিই বলছি। ভাইয়া, আম্মু, আব্বু, তোমরা একটাবার ভেবে দেখেছ যে মানুষটা সারাক্ষণ হাসি খুশি থাকতো, সেই মানুষটা হঠাৎ চুপ হয়ে গেল কেন? কিন্তু আমি ভেবেছি, আমার কাছে সব কিছু গোলমাল লাগছিল, আর সেটা আজ পুরোপুরি ক্লিয়ার হলো। অরণি আর সিয়াম দুইজন দুইজনকে ভালোবাসে। আকাশ, কি বলছে এইসব এরা? আজ কি অপমানিত হয়ে বাড়িতে যেতে হবে নাকি? রাহাত, তুমি গিয়ে আয়ানকে ডেকে আনো, দেখি ও কি বলতে চায়। আসিফ অরণির সামনে এসে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে না থেকে আমার দিকে তাকা বলছি। অরণি ভেজা চোখ দুটো নিয়ে আসিফের দিকে তাকাতেই, প্রাপ্তি যা বলছে সব সত্যি? অরণি কথা বলছে না দেখে ধাক্কা দিয়ে, কি হলো অরণি, সেই দিনের মতো আজও চুপ করে থাকবি? তোর সেই দিনে চুপ থাকায় প্রাপ্তির আজ এই অবস্থা, আর আজও চুপ করে থেকে ওর কোন ক্ষতি করতে চাস তুই? কথাটা শুনে অরণির চিৎকার দিয়ে, কি বলছিস ভাইয়া? আমি আপুর কোনো ক্ষতি চাই না। সেই দিন আমি ভেবেছিলাম সিয়ামের বাবা মা আপুকেই দেখতে আসছে, তাই আমি আপুর ভালো থাকার কথা ভেবে সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। প্রাপ্তির চোখের পানিগুলো অনবরত ঝরছে। বাহ, তুই স্যাক্রিফাইস করা শিখে গেছিস। তোরা সবাই এইটা কেন বুঝতে চাস না? আমার মতো মেয়েদেরকেও বিয়ে করে না বা করবেও না। কথাটা বলেই প্রাপ্তি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যাচ্ছে। তখনই আয়ান পিছন দিক থেকে বলল, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আয়ানের ডাক শুনে প্রাপ্তি দাঁড়িয়ে পিছনে ফিরে দেখে সেই ছেলেটা যার সাথে তার এক পলক দেখা হয়েছিল। আয়ান একটু এগিয়ে এসে, ভাবি সেই দিন তোমরা কাকে দেখে গেছো? সুমি, অরণিকে দেখে গেলাম, কিন্তু এখন তো। আয়ান, কিন্তু আমি তো তোমাকে সেই দিন এই মেয়ের কথা বলিনি। প্রাপ্তিকে আঙুল দিয়ে দেখিয়ে, আমি তো তোমাকে এর কথা বলেছিলাম। সুমি, মানে কি বলছো? আয়ান, হ্যাঁ ভাবি, আমি এর কথাই বলেছিলাম, আর বিয়ে করলে আমি একেই করব। প্রাপ্তি আয়ানের কথা শুনে চিৎকার দিয়ে, এইখানে শুধু একটাই বিয়ে হবে, আর সেটা অরণি আর সিয়ামের। কথাটা বলেই প্রাপ্তি নিজের রুমে চলে গেল। আসিফ, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু ভুল বুঝাবুঝির কারণে আজ এই অবস্থা। আপনারা সবাই খাওয়া দাওয়া শেষ করুন, এইদিকে আমরা বিয়ের জন্য সব গুছিয়ে নিচ্ছি। কথাগুলো বলতেই গেস্টরা সবাই বাহিরে চলে এলো। আয়ানদের বাড়ির সবাই ড্রয়িং রুমেই আছে। আকাশ, এখন আমরা এখানে থাকাটা মনে হয় ভালো দেখায় না। আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে,
তোমাদের কি ঘটেছে না ঘটেছে তার জন্য ফল আমাদেরও ভোগ করতে হলো। আয়ান: ভাইয়া চুপ কর, বিয়েটা হবে আর সেটা আমি প্রাপ্তি নামের মেয়েটাকেই করব। ভালো হয়েছে ঝামেলাটা আগেই শুরু হয়েছে, না হলে তো আমিই ঝামেলা করতাম, কারণ আমি ওর কথাই সেই দিন ভাবিকে বলেছিলাম। আসিফ: সরি ভাই, বিয়েটা আর হচ্ছে না, আর ওর অতীতের কথা শুনলে তুমিও এই বিয়ে করবে না। আয়ান: ওর অতীত নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, আপনারা চাইলে আমি ওর সাথে কথা বলতে চাই। ঝিনুক: তুই কি পাগল হয়ে গেছিস? এতক্ষণ লোকজন ওই মেয়েকে নিয়ে অনেক কানাঘুষা করতে শুনলাম, আর তুই কিনা সেই মেয়েকে। আয়ান: আপু শুন, আমরা যা দেখি তা কিন্তু ঘটনা নাও হতে পারে, আমাদের দেখার বাহিরেও যে কিছু থাকতে পারে সেটা আমরা মানি না। প্রাপ্তির ফ্যামিলির দিকে তাকিয়ে: প্লিজ, আমি আপনাদের আবারও বলছি, ওর সাথে আমায় একবার কথা বলতে দিন। আয়ানের কথা শুনে আকাশ আর ঝিনুক আয়ানকে একপাশে টেনে নিয়ে: আকাশ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না জেনে শুনে তুই এ মেয়েটাকে বিয়ে করবি? আব্বু যখন জিজ্ঞাসা করবে তখন কি বলবো? আয়ান: ভাইয়া, আমি ওই অরুণী নামের মেয়েটাকে কখনোই বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয় আমি প্রাপ্তিকেই করব, ওর জীবনে যাই ঘটুক না কেন। ঝিনুক: প্লিজ আয়ান, তুই একবার ভেবে দেখ, এই মেয়ের সাথে এমন কিছু ঘটেছে যা এই এলাকার সবাই জানে। আয়ান: আপু, তোরা ভালো করেই জানিস আমি এক কথার মানুষ, বিয়ে যখন আমি করব বলছি ওই মেয়েকেই করব। আয়ান আসিফের কাছে এসে: ভাইয়া প্লিজ আমাকে একবার ওর সাথে কথা বলতে দিন। আসিফ চোখে কোণে পানি নিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝিয়ে আজাদ সাহেবের দিকে তাকিয়ে: আব্বু, তুমি বাহিরের দিকটা দেখো, আমি এই দিকটা ঠিক করেই আসছি। আসিফ আয়ানকে নিয়ে প্রাপ্তির দরজার সামনে গিয়ে দেখে দরজা ভেতর থেকে আটকানো। আসিফ দরজায় নক করে প্রাপ্তিকে বলতে লাগলো: আমি জানি তুই আমার কথাগুলো শুনছিস, আমি তোকে কোনো কিছু নিয়ে জোর করব না, শুধু এইটুকু বলবো, তোর জন্য যদি আমি সামান্য কিছুও করে থাকি সেই আবদার নিয়ে বলছি তুই দরজাটা একবার খোল। আমি জানি তোর সঙ্গে আজ যা হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। কি করব বল, আমি যে তোকে সুখে দেখতে চাই। কিরে, দরজাটা খুলবি না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কথা বলতেই প্রাপ্তি দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। আসিফ আর আয়ানকে কিছু না বলেই খাটের এক কোনায় গিয়ে বসে পড়ল। আয়ান রুমে এসে আসিফকে বলল: ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, আমি ওনার সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাই। আসিফ কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। আয়ান চুপ করে থেকে প্রাপ্তির দিকে তাকিয়ে: আপনাকে অনেক সুন্দর লাগছে, একদম অপসরী। দেখেছেন, আমার পছন্দ আছে মানতে হবে। কথাটা শুনে প্রাপ্তি আয়ানের দিকে আর চোখে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান আবার বলতে লাগলো: আপনার জীবনে কি ঘটেছে আমার জানার দরকার নেই, আমি শুধু জানি আপনাকে প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, আল্লাহ চান আমাদের বিয়েটা হোক। এই কথাটা শুনে প্রাপ্তি পুরোপুরিভাবে আয়ানের দিকে তাকালো। আয়ান মুচকি হেসে: আমার কিন্তু তাই মনে হচ্ছে, না হলে দেখুন না, আপনার পরার শাড়ি গহনাগুলো তো যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাকেই দেওয়া হয়েছিল, কিন্তু ভুল হয়ে হয়তো সেইগুলো আপনাকেই পরানো হয়েছে। তাহলে এইবার ভেবে দেখুন তো, কিছু কিছু ভুলও মানুষের জীবনকে সুন্দর করে তুলতে পারে। ওহ, দেখেছে, কতক্ষণ থেকে আমি একা একাই বকবক করেই যাচ্ছি, আপনি কিছু বলুন। প্রাপ্তি আবার অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। কি বলবেন না তাই তো? আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ হয়নি? না হলেও বলতে পারেন। আচ্ছা, আপনি এই রকম পাথরের মতো হয়ে আছেন কেন? কিছু তো বলুন, বিয়েটা কি হচ্ছে? প্রাপ্তি নীরবতা ভেঙে বলল: না। কেন, আমাকে কি আপনার যোগ্য মনে হয় না? প্রাপ্তি: আমিই আপনার যোগ্য না, আমার জীবন এত সহজ সরল নয়। আমাকে বিয়ে করলে এই সমাজ আপনাকে ভালো চোখে দেখবে না, আর আপনি জানলেও এই বিয়ের কথা মুখ দিয়েই বের করতেন না। আমার জানার দরকার নেই, তোমার অতীত আমি জানতে প্রাপ্তি আয়ানকে থামিয়ে: আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা চলে যান। তবে এইটা ভেবে আমি শান্তি পাচ্ছি, দুটো মানুষের ভালোবাসার জয় হয়েছে আজ। আয়ান: না, আমি যাব না, আমি জানতে চাই কেন আপনি আমাকে বিয়ে করবেন না। আয়ানের কথা শুনে প্রাপ্তি উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে: কারণ আমি ধর্ষিতা। কথাটা বলতেই আয়ানের সবকিছু যেন থমকে গেছে মনে হচ্ছে। আবার প্রাপ্তির কথাটা বারবার তার কানে ভেসে আসছে। প্রাপ্তির দিকে একরাশ অবাক দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে আয়ান। হ্যাঁ, আমি ধর্ষিতা। আমাকে সেই দিন 4 জন মিলে 3 দিন ধরে একটা রুমে আটকে রেখেছিল। যখন যার ইচ্ছে হতো সেই এসে আমাকে ভোগ করত। আমি তাদের হাতের একটা পুতুল ছিলাম মাত্র। আমি এইগুলোর কথা বলতে সাহস পাই না। আজ যখন আপনি জোর করলেন তাই বললাম। বুঝতে পেরেছেন মিস্টার আয়ান? আর কিছু জানতে চান, নাকি ওই 3 দিন যা যা আমার সাথে করেছিল সেইগুলোও আপনাকে ভেঙে ভেঙে বলতে হবে? ওকে, তাহলে সেইগুলোও বলছি, তাহলে শুনুন। কথাটা বলতেই আয়ান চিৎকার দিয়ে: জাস্ট সেট আপ।
আপনাকে আমি একবারও বলেছি এইগুলো বলতে? আপনার মন মানসিকতা ঠিক করে নিন, কারণ আজ এবং এক্ষুনি বিয়েটা হচ্ছে। কথাটা শুনে প্রাপ্তি অবাক দুটো চোখ নিয়ে আয়ানের দিকে তাকিয়ে, করুণা করছেন? চাই না আমি কারো করুণা। আয়ান, বললাম না আপনার মন মানসিকতা ঠিক করুন। যেটাকে আপনার কাছে করুণা মনে হচ্ছে সেটা আমার কাছে ভালোবাসা। কথাটা বলেই প্রাপ্তির হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল। সবার মনে এক বিষণ্ণতার চাপ। আসিফ ভাবছে, আয়ান কি পারবে প্রাপ্তিকে রাজি করেতে? আয়ানে আর প্রাপ্তিকে একসাথে দেখে ঝিনুক আর সুমি বসা থেকে উঠে আয়ানের কাছে আসলো। আয়ান তাদেরকে কিছু না বলে আসিফকে বলল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আসিফ দৌড়ে এসে প্রাপ্তিকে জড়িয়ে ধরে, তুই আমার লক্ষ্মী বোন, আমি জানতাম তুই আমার কথা রাখবি। মামার দিকে তাকিয়ে, মামা বিয়ের ব্যবস্থা করুন। সব কিছু ঠিকঠাক করে দুটো বিয়েই একসাথে হলো। প্রাপ্তির মুখে কোনো কথা নেই, সেই যে আয়ানের সাথে কয়েকটা কথা বলেই চুপ করল, আর এখনও কথা বলেনি। সিয়ামরা সন্ধ্যার আগেই বিদায় নিয়ে অরণিকে নিয়ে চলে গেল। এইবার প্রাপ্তিকে বিদায় দেওয়ার ফালা, কিন্তু সেই কোনো কথাই বলছে না। আসিফ আয়ানের হাতে প্রাপ্তির হাত তুলে দিতে যাবে, তখনই প্রাপ্তি আয়ানের হাতে তুলে দেওয়ার আগেই হাতটা গুটিয়ে নিল। আয়ান দেখে আসিফকে বলল, ভাইয়া হাত দিতে হবে না, শুধু পরিস্থিতিটা সামাল দিন। আয়ানের কথা শুনে আসিফ মনে মনে ভাবছে, আমার বোনের জন্যে হয়তো আল্লাহ ঠিক মানুষটাই তার জীবনে পাঠিয়েছে। সবাই প্রাপ্তির জন্য কান্নাকাটি করছে। এতে প্রাপ্তির কোনো কুরুক্ষেপ নেই। প্রাপ্তি মনে মনে ভাবছে, নিজের যে বিপদ যে নিজে ডেকে আনতে পারে সেটা এই ছেলেকে না দেখলে বুঝতামই না। মিস্টার আয়ান, আপনি হয়তো বড়লোক বাবার ছেলে, বিয়েটা আপনার কাছে ছেলে খেলা হয়তো মনে হয়েছে, নাকি নিজেকে সবার কাছে মহৎ সাজার জন্য বিয়ে করেছেন সেটা আল্লাহ ভালো জানে। আয়ান প্রাপ্তির কানের কাছে এসে বিড়বিড় করে বলতে লাগলো, মিসেস আয়ান চৌধুরী, আপনি মনে মনে যা ভাবছেন তা ঠিক নয়। আমি কারো কাছে মহৎ সাজার চেষ্টা করিনি, আপনাকে ভালোবেসেই বিয়েটা করেছি। প্রাপ্তি আয়ানের দিকে তাকিয়ে, এই কি করে জানলো আমি কি ভাবছি? মানুষের মনের কথা পড়তে পারে নাকি? আকাশ আসিফকে ডেকে এনে বলল, আসিফ, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এইবার তো আমাদের যেতে হবে। আমাদের গাড়ি এসে গেছে, প্রাপ্তিকে বিদায় দেওয়ার ব্যবস্থা করো। আসিফ, হ্যাঁ ভাইয়া দিচ্ছি। সুমি, ঝিনুক, মিনু যে বিয়ে নিয়ে এত আনন্দ ছিল, সেই বিয়েতে তারা মন মরা হয়ে আছে। রুমকি ঝিনুককে চুপচাপ থাকতে দেখে নিহাতকে বলতে লাগলো, বাবাই, এই নতুন বউটা ভালো না? সবাই কেন এমন করছে? নিহাত, না মা, নতুন বউটা অনেক ভালো। নতুন বউ এখন আমাদের সাথে চলে যাবে, তাই সবার মন খারাপ। সুমি এসে প্রাপ্তির হাত ধরে, এসো আমার সাথে আসো। সবার থেকে বিদায় নিয়ে প্রাপ্তিকে গাড়িতে বসালো সুমি। নীলিমা বেগম মেয়ের নিস্তব্ধতা দেখে আজাদ সাহেবকে বলল, দেখেছ মেয়ে কেমন জানি হয়ে গেছে? বিয়েটা দিয়ে কোনো ভুল করলাম না তো? মেয়েটা কারোর সাথে একটা কথাও বলল না। আজাদ সাহেব আয়ানকে জড়িয়ে ধরে, বাবা আয়ান, তোমাকে বিশ্বাস করেই কিন্তু মেয়েটা তোমার হাতে তুলে দিলাম। তুমি তো সবই জেনেছ এবং জেনে শুনেই বিয়ে করেছ। মেয়েটা অনেক গম্ভীর, কাউকে শত কষ্টেও মুখ ফুটে কিছু বলে না। তাই বলছি, মেয়েটার দিকে একটু খেয়াল রেখো। প্রাপ্তির বাবার কথা শুনে আয়ান বলল, আপনি চিন্তা করবেন না। সুমি মুচকি হাসি দিয়ে, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমরা সবাই তো আছি। আসিফ, ভাবি প্লিজ একটু খেয়াল রাখবেন। সুমি, বললাম তো আসিফ, কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলেই দেখব। প্রাপ্তি গাড়ির ভিতরেই বসে চোখের পানিগুলোকে লুকোনোর চেষ্টা করছে। আসিফ গাড়ির ভেতরে ঢুকে প্রাপ্তির চোখগুলোকে মুছে, আমি জানি তুই রাগ করে আছিস আমার উপর, তাই না? প্রাপ্তি, বিশ্বাস কর, আমি সবসময় চাই তুই ভালো থাকবি, তুই সুখে থাকবি। আমার মনে হচ্ছে তোকে ভালো রাখার মানুষের কাছেই তোকে তুলে দিলাম। তুই আমার কথা কোনো একদিন মিলিয়ে নিস, তোকে এই মানুষটাই তোর অতীতকে ভুলিয়ে দিবে। প্রাপ্তি কিছু বলছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রাপ্তি, লক্ষ্মী বোন, যাওয়ার আগেও আমার সাথে কথা বলবি না? রাগ করেই থাকবি? কথাটা বলতেই প্রাপ্তি আসিফকে জড়িয়ে ধরে, ভাইয়া আমি তোকে ছেড়ে যেতে পারবো না, তুই ছাড়া আমাকে কেউ বুঝে না। আসিফ প্রাপ্তির মাথা উঠিয়ে চোখ মুছে, কাঁদতে কাঁদতে কি করেছিস চেহারাটার? আকাশ গাড়ির সামনে এগিয়ে এসে, আসিফ আমাদের তো এমনিতেই দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করো। আসিফ প্রাপ্তিকে বসিয়ে নিজে বেরিয়ে এসে, আয়ান তুমি বসো। সবগুলো গাড়ি আগেই চলতে শুরু করলো, শুধু আয়ানের গাড়িটাই বাতি ছিল। আয়ান উঠে বসতেই সেটাও চলতে শুরু করলো। গাড়ি পিছন পিছন আসিফ এগুতে থাকলো। প্রাপ্তি পানি ভরা একজোড়া চোখ গাড়ি বাহিরেই তাকিয়েছিল যতক্ষণ আসিফকে দেখা যায় ততক্ষণ। তারপর চুপ করে বসেছিল আয়ানদের বাড়ি আসা পর্যন্ত। আয়ানও কিছু বলেনি। আয়েশা বেগম অপেক্ষায় বসে আছে কখন ছেলের বউ আসবে। মিনু অবশ্য একবার ফোন করে বলেছিল কী সব ঝামেলার কথা, তারপর কি হলো একবার জানালো না। সুমিদের গাড়ি এসে থামতেই আয়েশা বেগম এগিয়ে দরজার দিকে গেল। ঝিনুক রুমকিকে কোলে নিয়ে মন খারাপ করে বাসায় ঢুকেই সোজা নিজের রুমেই চলে গেল।
আয়েশা বেগমের সাথে একটা কথাও বলল না। সুমিও এসে, এ কি মা, আপনি দরজায় দাঁড়িয়ে কেন? বউকে বরণ করতে হবে তো, ওরা পিছনের গাড়িতেই আছে, হাতে বেশি সময় নেই। আয়েশা বেগম, এত উতলা হওয়ার কি আছে, আসুক না আগে। কিন্তু ওই বাড়িতে কি এত ঝামেলা হয়েছে সেটা বল। ঝিনুকও কিছু না বলে মন খারাপ করে রুমে চলে গেল। কি হয়েছে মা, বল না। সুমি আস্তে করে আয়েশা বেগমের কাছে গিয়ে, মা, এখন এত কথা বলার সময় নয়, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। আর শোনো, বউকে এইখানে রাখা ঠিক হবে না, যত তাড়াতাড়ি সম্ভব আয়ানের রুমে দিয়ে দেওয়াটা ভালো হবে। আয়েশা বেগম, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। কথাটা বলতেই গাড়ি থেকে আয়ান নেমে এসে, ভাবি তুমি গিয়ে ওকে নিয়ে আসো। আয়ানের কথা শুনে সুমি মুচকি হেসে, নিয়ে আসছি। সুমি গিয়ে প্রাপ্তিকে নিয়ে এসে দরজায় দাঁড়াতেই আয়েশা বেগম প্রাপ্তিকে দেখে, মাশাআল্লাহ, আমার ছোট ছেলের পছন্দ আছে বলতে হবে। সুমি আয়ানের মায়ের সামনে প্রাপ্তিকে দাঁড় করিয়ে, প্রাপ্তি, ইনি আমাদের শাশুড়ি মা। শাশুড়ি বললে ভুল হবে, মা, বন্ধু যা থাকে একটা সম্পর্কের মাঝে সবটা। প্রাপ্তি পা ছুঁয়ে আয়েশা বেগমকে সালাম করতে যাবে, তখনই আয়েশা বেগম প্রাপ্তিকে উঠিয়ে, আরে আরে পাগলি মেয়েটা কি করছে? পা ছুঁয়ে সালাম করতে হবে না, এই বাড়ির সবার ছোট তুমি, তাই আজ থেকে তুমি আমার ছোট মেয়ে। কি বুঝেছো তো? আর আমাকে মা বলে ডাকবে, শুধু মা না, বন্ধুও ভাববে, এইটাও বুঝেছো তো? বলে হা 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 করেই হাসা শুরু করলো। প্রাপ্তি সারাটা দিন মন খারাপ করে থাকলেও আয়ানের মায়ের কথা শুনে মা হেসে পারল না, মুচকি হাসি দিয়ে হ্যাঁ বুঝালো। এইদিকে সবাই প্রাপ্তিকে দেখতে ড্রয়িং রুমে ভিড় জমিয়েছে। সুমি প্রাপ্তিকে নিয়ে মোটামুটি পরিচয় করিয়ে দিল। আয়েশা বেগম মিনু আর সুমিকে সব সামলাতে বলে নিজে রুমে গেল। আবির চৌধুরী ফোন দিয়েছে জিজ্ঞাসা করতে বিয়ের সব কিছু আকাশ সামলাতে পারছে কিনা। সুমি মনুকে ডেকে নিয়ে বলল, এক কাজ করো মিনু, প্রাপ্তিকে আপাতত তোমার রুমে নিয়ে যাও। মাকে তো এখনো কিছু বলা হয়নি প্রাপ্তির ব্যাপারে। লোকজনকে দেখো, সবাই কানাঘুষায় নেমেছে, মনে হচ্ছে ওদের কানাঘুষার জন্য বেতনভুক্ত কর্মচারী রাখা হয়েছে। মিনু, ভাবি কিছু করার নেই, এরা বলবেই, কারণ বলার জন্য আমার ভাই নিজের হাতে বদনামগুলো ওদের মুখে তুলে দিয়েছে, আর যতই চেষ্টা করো এইগুলো থামাতে পারবে না। সুমি, আরে আমি সেই কথা বলছি না, মা সবার মুখ থেকে জানার আগে আমরা বলে দিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, তবে মহারাজা কোথায় গেলেন মহারানীকে রেখে এখন আমাদেরকে ঝামেলার মধ্যে ফেলে নিজেই উধাও। প্রাপ্তি শোকায় বসে আছে নিচের দিকে তাকিয়ে, চারপাশ থেকে লোকজন এক একজন এক এক কথা বলে যাচ্ছে। প্রাপ্তি তাদের কথাগুলো নিজের শরীরের সাথে তেমন মাখছেন না, কারণ এই কানাঘুষা শোনা তার জন্য নতুন কোনো ব্যাপার নয়। এইগুলো শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে গেছে। কথাগুলো ভাবতে ভাবতে মিনু এসে বলল, উঠে দাঁড়াও। প্রাপ্তি দাঁড়াতেই প্রাপ্তির হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গিয়ে খাটের ওপর বসালো। মিনু প্রাপ্তির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে, মেয়েটাকে খারাপ লাগছে না, আয়ানের পছন্দ আছে, মানতে হবে। প্রাপ্তি মিনুর দিকে চোখ পড়তেই, আপু আপনি কিছু বলবেন? মিনু প্রাপ্তির কথা শুনে একটু চমকিয়ে, আরে না না, তুমি বসো, আমি আসছি। সুমি আয়েশা বেগমের রুমের দিকে পা এগোতেই কাজের লোক রফিক এসে, ভাবি যে রান্নাটা বসিয়েছি যদি একটু দেখে নিতেন তাহলে ভালো হতো। সুমি, আচ্ছা চলো, পরে না হয় মায়ের কাছে যাব। আয়েশা বেগম ফোনে কথা শেষ করে উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখে আয়ান দরজায় দাঁড়িয়ে আছে। কিরে বাবা, তুই দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আয়ান ভিতরে এসে আয়েশা বেগমকে বসিয়ে পা দুটো জড়িয়ে কোলে মাথা রেখে নিচে বসল। আয়েশা বেগম, কিরে বাবা, কি হয়েছে? মন খারাপ করে আছিস? মেয়ে তো তোর পছন্দ করা মেয়ে, তাহলে মন খারাপ কেন? আয়ান, আম্মু, আমি যদি তোমাকে না জানিয়ে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবে তো? আয়েশা বেগম, আমি জানি আমার আকাশ আর আয়ান কখনো কোনো ভুল করতে পারে না, যদিও কোনো ভুল করে সেটা কারো না কারো ভালোর জন্যই করবে। আয়ান, আম্মু, আজ আমি একটা ভুল করেছি, অবশ্য এইটা ভুল কিনা আমি জানি না, কারো ভালো হয়েছে কিনা আমি তাও জানি না, শুধু জানি আমার ভালোবাসার জয় হয়েছে। আয়েশা বেগম, কি হয়েছে বাবা? আমি তোর কথা কিছুই বুঝতেছি না, তুই এত পিছিয়ে না বলে সোজাসুজিভাবে বল বাবা। আয়ান, আম্মু ঠিকই বলেছ, তোমাকে কথাটা সোজাসুজিভাবেই বলা উচিত। আসলে আব্বু যে মেয়েকে ঠিক করে এসেছে, এই মেয়ে সেই মেয়ে নয়, কিন্তু সেই দিন আমি ওকে পছন্দ করেছিলাম, ওই মেয়েকে নয়। তাতে কি হয়েছে? তোর পছন্দ বড় কথা। আরও একটা কারণ আছে আম্মু, এই মেয়ের জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা আছে, সেটা শুনলে তো আব্বু কখনো মেনে নেবেন না। আম্মু, কি হয়েছে বলতো? আয়ান আমতা আমতা করে, আম্মু ও সুমি এসে আয়ানকে তোতলাতে দেখে, আয়ান আমি বলছি, আসলে মা ওই মেয়ে ধর্ষিতা।
সুমি কত সহজে কথাটা বলে ফেলল দেখে আয়ান অবাক হয়ে তাকিয়ে আছে সুমির দিকে। কথাটা শুনেই আয়েশা বেগম ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? নিজের পায়ে নিজে এইভাবে কেউ কুড়াল মারে? ওই বাড়িতে কি কি হয়েছে ধীরে ধীরে সব কিছু সুমি আয়েশা বেগমের কাছে বলতে লাগলো। সব শুনে আয়েশা বেগম আয়ানকে উঠিয়ে নিজের পাশে বসালো। আয়ান, আম্মু, তুমিও কিছু বলবে না? কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, আমি জানি আমার আম্মু আমার পাশে থাকবে। আয়েশা বেগম আয়ানের মাথায় হাত বুলাইতে বুলাইতে বলল, আমি তোকে বলবো না ওই মেয়েকে ছেড়ে দে, কারণ আমি মেয়ে, আমি মা, আমি বোন। ওর কষ্টটা আমি বুঝি। আমি শুধু এইটুকুই বলবো, তুই যখন মেয়েটাকে বিয়ে করে এনেছিস ওর কোনো অসম্মান করিস না। তোকে এখন এক একজন এক এক কথা বলবে, তুই কোনো কথায় কান দিস না। শুধু এইটাই ভাববি ওই এখন তোর জীবনের একটা অংশ। কথাগুলো শুনে আয়ানের চোখের কোণে পানি এসে গেছে। আয়েশা বেগমকে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ আম্মু, আমি তোমার কথা রাখব। সুমি আয়ানের চুলগুলো এলোমেলো করে দিয়ে, মায়ের বাধ্য ছেলে। আয়েশা বেগম মনে মনে ভাবছে, তোর বাবা আসলে জানি না ওই মেয়েকে মেনে নিবে কিনা, তাই তোকে আগেই কথাগুলো বলে দিলাম যেন তুই ওই মেয়েকে ছেড়ে না যাস। ঝিনুক সুমিকে খুঁজতে খুঁজতে আয়েশা বেগমের রুমে এসে আয়ানকে দেখে, বাহ, আগে ভাগে মাকে বুঝিয়ে নেওয়া হচ্ছে। আয়ান, তোর হিংসে হচ্ছে নাকি? অবশ্য তোর হিংসে হতেই পারে। ঝিনুক, আমি তোকে হিংসে করি এইটা তুই বলতে পারলি? সুমি, আপু থাক না, রুমকি কোথায়? ঝিনুক, আমিরও তাকে খুঁজতে এসেছি, এখানে এসে তো দেখি অন্য কিছু। সুমি, আচ্ছা চলো দেখি ও কোথায় আছে। প্রাপ্তির পাশে গিয়ে গালে আঙুল দিয়ে প্রাপ্তিকে ভালো করে দেখছে। প্রাপ্তির চোখ পড়তেই মুচকি হাসি দিয়ে এক হাত দিয়ে রুমকিকে কাছে টেনে এনে কোলে বসিয়ে, কি নাম তোমার? রুমকি কি যেন ভেবে বলল, আমি রুমকি, তুমি? প্রাপ্তি, আমি প্রাপ্তি। রুমকি, তুমি জানো আমি তোমার কি হই? প্রাপ্তি প্রাপ্তি মাথা নাড়িয়ে না বুঝালো। রুমকি, ও মা, এটাও জানো না? আমি তোমার ছোট মা হই, ছোট মা। এইবার বুঝেছ? প্রাপ্তি এইটাও মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। রুমকি, তুমি কিন্তু আমার আরেকটা মামুনি, বুঝলে তো? আচ্ছা তুমি গল্প বলতে পারো? প্রাপ্তি, একটু আধটু পারি। রুমকি, দুধ, তোমার মধ্যে কোনো রোমাঞ্চ নাই, তাহলে ছোট মামার সাথে কথা বলবা কেমনে? কথাটা শুনে প্রাপ্তি অবাক হয়ে, তাই নাকি? তুমি জানো রোমাঞ্চ কি করে করে? রুমকি, ওই যে তোমার মতো একটু আধটু জানি। সুমি আর ঝিনুক এসে দেখে রুমকি আর প্রাপ্তির ভালোই ভাব হয়েছে। সুমি, বাহ, আমাদের রুমকি মামনি দেখছি তার ছোট মামনির সাথে ভালোই ভাব হয়েছে। এই যে প্রাপ্তি, এ হচ্ছে এই বাড়ির মহারানী, ওর যেন কোনো অযত্ন না হয়। ঝিনুক, রুমকি আসো, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়বে, এইখানে বসার কোনো দরকার নেই। কথাটা শুনেই প্রাপ্তি ঝিনুকের দিকে আর চোখে তাকাতেই, এই শুনো, আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। সুমি, আপু তুমি ওর সাথে এইভাবে কথা বলো না। ঝিনুক, আমি কোনোভাবেই কথা বলছি না, তোমরা থাকো, তোমাদের নিয়ে আমি যাই। কথাটা বলেই ঝিনুক নিজের রুমে চলে গেল। সুমি, প্রাপ্তি, আপুর কথায় কিছু মনে করো না, আপু কিন্তু অনেক ভালো, হয়তো কাল দেখবে সবচেয়ে বেশি আপুই তোমাকে আদর করবে। প্রাপ্তি, আমি কিছু মনে করিনি, এইগুলো শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন চলো, খাবে? না ভাবি, আমি একটুও খেতে পারবো না। যার বউ সেই দেখবে। এখন চলো, তোমাকে রুমে দিয়ে আসি। মিনুটা কই গেল? মিনু, এই মিনু, একটু এদিকে আসো। মিনু এসে, ভাবি আমায় ডেকেছ? চলো প্রাপ্তিকে রুমে দিয়ে আসি। আয়ান এখনো আয়েশা বেগমের রুমে বসে আছে। কিরে বামা, এখানেই বসে থাকবি? আম্মু, তুমি এত ভালো কেন বলো তো? কোনো মাই কখনো খারাপ হয় না, সব বাবা মাই তার সন্তানের জন্য ভালো চায়। এখন যাও, রুমে যাও, মেয়েটা মনে হয় একাই বসে আছে। আয়ান মায়ের কোল থেকে মাথা উঠিয়ে, তুমি রেস্ট নাও তাহলে, আমি আসি। প্রাপ্তি বসে আছে আয়ানের রুমেই। রুমটাকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে, সব কিছুই গুছানো। ছেলেদের রুম এতটা গুছানো হয় তার জানা ছিল না। প্রাপ্তি মনে মনে তাচ্ছিল্য একটা হাসি দিয়ে রুমটা সাজিয়েছে কার জন্য, আর বসে আছে কে? আজ এইখানে অরণির থাকার কথা ছিল, আর এখন আমার মতো একটা মেয়ে বসে আছে। আচ্ছা, বাসর ঘরে নাকি দুজনের জীবনের একটা স্বপ্নের রাত, কিন্তু আমার তো কোনো স্বপ্ন নেই, থাকবেই বা কি করে? আমার মতো মেয়েদের থাকার কথাও না। আয়ান চৌধুরী যখন নিজের অধিকার চাইবে, আমি কি বলবো? অবশ্য ছেলে বলে কথা, নিজের অধিকার ঠিকই ছিনিয়ে নিবে। কথাগুলো ভাবতে ভাবতে আয়ান দরজায় নক করে ভিতরে ঢুকল। প্রাপ্তিকে বসে থাকতে দেখে, আরে আপনি এখনো ফ্রেশ হননি?
এই ভারী সাজ নিয়ে কিভাবে বসে আছেন? আপনার কষ্ট হচ্ছে না? কথাটা বলতে বলতে আলমারি থেকে একটা 3 পিস বের করে প্রাপ্তির সামনে দিয়ে ওই পাশে ওয়াশরুম আছে, গিয়ে ফ্রেশ হয়ে নিন। প্রাপ্তি আয়ানের কথা শুনে অবাক হয়েই তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে হয়তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতে বলছে তার অধিকার ফলানোর জন্য নাকি। এই যে হা করে এইভাবে তাকিয়ে কি দেখছেন? মশা ঢুকে যাবে তো। কথাটা শুনে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি উঠুন। প্রাপ্তি উঠে জামা নিয়েই ওয়াশরুমে চলে গেল। আয়ান ওই বাড়ি থেকে এসেই ফ্রেশ হয়ে আয়েশা বেগমের রুমে গিয়েছিল, তাই তার ফ্রেশ হওয়ার চিন্তা নেই। ফোনটা হাতে নিয়ে খাটে বসে মেসেঞ্জারে গিয়ে দেখে SMS-এ ভরপুর। অনেক ফ্রেন্ডের SMS দেখে আয়ানের মেজাজটাই গরম হয়ে গেল। ফোনটা জিদ করে খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে 2 হাত দিয়ে মুখটা মুছেই সামনে চোখ পড়তেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। প্রাপ্তি ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা আটকিয়ে দাঁড়িয়ে আছে। আয়ানের অজান্তেই বলে উঠল, আমার ঘরে কি কোনো পরী নেমে আসলো নাকি? এমন সময় দরজায় নক করার শব্দে আয়ানের হুঁশ ফিরে এলো। আয়ান গিয়ে দরজা খুলেই দেখে সুমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। সুইটহার্ট, তুমি এই সময়? দেখছো না খাবার নিয়ে আসছি। তোমার বউ তো কিছুই খায়নি। এখন সামনে থেকে সরো, ভিতরে ঢুকতে দাও। নাকি সমস্যা আছে? আরে না না, আসো। সুমি ঢুকেই প্রাপ্তির দিকে চোখ পড়তেই আয়ানের দিকে তাকিয়ে দুষ্টু একটা হাসি দিয়ে, আয়ান বাবু আর দেরি হয়েছিল না, তাই বলে এত তাড়াতাড়ি? কথাটা শুনেই লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান, সুইটহার্ট কি যাতা বলছো? কিছুই তো বুঝতেছি না। গোসলও সেরে নিয়েছে, তারপরও বুঝাতে হবে? যাই হোক, দুজনেই খেয়ে নাও। কথাটা বলে সুমি হাসতে হাসতে চলে গেল। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক লজ্জা পেয়েছে। আসলে আপনি কিছু মনে করবেন না, আপনি শাড়ি চেঞ্জ করেছেন বলে। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক লজ্জা পেয়েছে। আসলে আপনি কিছু মনে করবেন না, আপনি শাড়ি চেঞ্জ করেছেন বলে ভাবি এই কথা বলেছে। প্রাপ্তি কিছু না বলেই খাটে একপাশে গিয়ে বসল। আয়ান, আপনি খাননি কেন? চলেন, এখন খাবেন। প্রাপ্তি কোনো কথা না বললে দেখে আয়ান বলল, কি হলো, খাবেন না? আর হ্যাঁ, আমি কিন্তু এত আপনি আপনি করতে পারবো না, আমি তুমি করেই বলবো। প্রাপ্তিকে চুপ থাকতে দেখেই আয়ান বলল, বুঝেছি, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। তাহলে এইবার খেয়ে নাও, খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে। প্রাপ্তি আয়ানের কথা যত শুনছে তত অবাক হচ্ছে। আয়ান বারবার তার ধারণাগুলো ভুল প্রমাণ করছে। এই ছেলে কি সবার থেকে আলাদা নাকি? ছেলেদের প্রতি আমার যা ধারণা, এই দেখছি পুরোই উল্টো। মনে ভিতর তাচ্ছিল্য হাসি দিয়ে নাকি আমায় দেখাচ্ছে সে সবার থেকে আলাদা। আয়ান খাবারের প্লেট প্রাপ্তির সামনে ধরতেই প্রাপ্তি চমকে উঠে প্লেটের দিকে তাকালো। এই দেখছি মহা মুশকিল পড়া গেল, না খাইয়ে দেখছি ছাড়বে না। পেটেও তো অনেক ক্ষুধা, সারাদিন কিছু খাওয়া হয়নি, এর চেয়ে বরং খেয়েই নি। প্রাপ্তি খাবার প্লেটটা হাতে নিয়ে আয়ানের দিকে একবার তাকিয়ে খেতে শুরু করলো। আয়ান প্রাপ্তির খাওয়া দেখে নিজের খাওয়া বন্ধ করে মুখে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। প্রাপ্তি খাওয়া শেষ করে আয়ানের দিকে নজর পড়তেই মনে মনে, এইভাবে তাকিয়ে কি দেখছে? মার্বেলের মতো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে মেয়ে মানুষ এই জন্মেই দেখে নাই। আয়ান হালকা একটু কেশে, এই যে মিসেস আয়ান, তুমি আমার সাথে কথা না বলে এইভাবেই থাকবে? প্রাপ্তি কোনো কথার আনসার না দিয়ে বারবার খাটের দিকে তাকাচ্ছিল। প্রাপ্তির তাকানো দেখে আয়ান বুঝতে পেরে, তুমি কি ভেবেছ তোমার সাথে শুইলে আমি আমার অধিকার ফলাবো তোমার উপর? তাচ্ছিল্য একটা হাসি দিয়ে, কক্ষণই না। আয়ানের মন যদি চায় তোমাকে ছুঁয়েও দেখবে না, তাহলে সে সত্যিই তোমাকে ছুঁয়ে দেখবে না। তুমি নিশ্চিন্তায় ঘুমাতে পারো। প্রাপ্তি সত্যি সত্যি একপাশ হয়ে শুয়ে পড়ল। আয়ান উঠে হাতটা ধুয়ে এসে খাটের আরেক পাশে ফোন নিয়ে হেলান দিয়ে শুয়ে পড়ল। ফোন নিয়ে বন্ধুদের SMS-এর আনসার দিতে দিতেই রাতের অনেকটা সময় পেরিয়ে গেল। হঠাৎ প্রাপ্তির দিকে চোখ পড়তেই হালকা মৃদু আলোতে প্রাপ্তিকে পুরো অপ্সরীর মতো লাগছে। ঘুমন্ত মানুষকে এত সুন্দর দেখায় আয়ান তা আজ প্রথম প্রাপ্তিকে দেখে বুঝল। নিষ্পাপ শিশুদের মতো কি সুন্দর করে ঘুমাচ্ছে। হয়তো প্রাপ্তি আমায় বিশ্বাস করেছে, না হলে এত নিশ্চিন্তায় একটা মেয়ে কখনোই ঘুমাতো না। বিশ্বাস কথাটা মনে আসতে আয়ানের মনে শান্তির রেখা ফুটে উঠল। ফোনটা পাশে রেখে ঠিক করে শুয়ে প্রাপ্তির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ানের এইভাবে ভালো লাগছে, যাকে সে প্রথম দেখায় ভালোবেসেছিল তাকেই সে তার জীবনের সাথী হিসাবে পেয়েছে। থাকুক না প্রাপ্তির হাজারটা সমস্যা, সব সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে সে।
কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ল তার মনে নেই। প্রাপ্তি ফজরের আজানের শব্দ শুনেই উঠে ফজরের নামাজ আদায় করে নিল। জায়নামাজটা উঠিয়ে রাখতে গিয়ে আয়ানের দিকে চোখ পড়তেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাপ্তি। একটা ছেলেকে ঘুমালে এত মায়া লাগে সে কখনো দেখেনি। প্রাপ্তির আয়ানের থেকে চোখ ফিরাইতে ইচ্ছে করছে না। আচ্ছা, এই মানুষটা কি আমায় সত্যি ভালোবেসে বিয়ে করেছে, নাকি সবার সামনে মহৎ সাজার চেষ্টা করছে? দেখতে তো এতটা খারাপ বোঝা যায় না। অবশ্য দেখা না দেখায় কি যায় আসে। আয়ান এই পাশ থেকে ওপাশ ফিরতেই প্রাপ্তির তাড়াতাড়ি এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। একটু পর দরজা নক করার শব্দ পেয়ে উঠে বসে ভাবছে, এত সকালবেলা কে আসলো আবার? ভাবি নয় তো? ও আল্লাহ, এইবার এসে আবার কি বলে তুমিই ভালো জানো। প্রাপ্তি খাট থেকে নেমে গিয়ে আস্তে করে দরজাটা খুলে দিয়ে দেখে আয়ানের মা। প্রাপ্তি সুস্থির নিঃশ্বাস পেলে মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে, আল্লাহ, এই যাত্রায় বেঁচে গেলাম। আয়েশা বেগম প্রাপ্তির হাসি দেখে নিজেও হেসে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না এখন ঘুম থেকে উঠেছ। প্রাপ্তি, জি মা, উঠে ফজরে নামাজ আদায় করলাম। কথাটা শুনে আয়েশা বেগম প্রাপ্তিকে জড়িয়ে ধরে, লক্ষ্মী মেয়ে, আমি জানতাম আমার আয়ান কখনো কোনো ভুল করতে পারে না। আমার আয়ান তার যোগ্য বউকেই ঘরে এনেছে। যাই হোক, কাজের কথাটা বলি। আমি এইখানে এসেছি, আয়ানের ছোট কাকা কাকি এসেছে। ওরা তো আমেরিকায় থাকে, তাই আসতে দেরি হয়ে গেল। আয়ান উঠতে অনেক দেরি আছে, মহারাজের 10টা ছাড়া ঘুম ভাঙবে না। চলো তোমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রাপ্তি পা বাড়াতে যাবে, তখনই আয়ান আয়ান বলে একটা মেয়ে রুমে ঢুকলো। প্রাপ্তিকে কিছু না বলেই আয়ানের কাছে চলে গেল। এমন ভাব করছে মনে হচ্ছে প্রাপ্তিকে সে দেখেই নি। কি সব ছেলেদের মতো পোশাক পরে আছে, যাকে এক কথায় মডার্ন মেয়ে বলে। আয়েশা বেগম, ওহ প্রাপ্তি, ওর কথা তোমাকে বলা হয়নি। ও হচ্ছে আয়ানের ছোট কাকার একমাত্র মেয়ে, আমেরিকায় থাকে, নাম অধরা। আয়ানের খুব ভালো বন্ধু। আয়ান, তুমি কি আমি এইভাবে ডাকার পরেও তুমি ঘুমাবা? আয়ান ঘুম ঘুম চোখে অধরার দিকে তাকাতে চমকে উঠে তড়িঘড়ি করে দাঁড়িয়ে, অধরা তুমি কখন এলে? আয়ান দাঁড়াতেই অধরা আয়ানকে জড়িয়ে ধরে, তোমাকে অনেক মিস করছি আমি। আয়ানের খেয়ালই নেই তারা ছাড়াও এই রুমে কেউ আছে। আয়ানে প্রাপ্তির দিকে চোখ পড়ে। প্রাপ্তি গম্ভীর চোখে আয়ানের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, তাহলে কি তার ধারণাই ঠিক, সব ছেলেই একরকম? ওনার নাকি 10টা ছাড়া ঘুম ভাঙে না, এখন 7টা না বাজতেই অন্য মেয়েকে জড়িয়ে ধরে আছে। আমিও না কি বুঝে এইসব ন্যাকামি দেখছি। প্রাপ্তি আয়ানের থেকে মুখ ফিরিয়ে আয়েশা বেগমের দিকে তাকিয়ে, মা চলুন, আপনি না কোথাও যাবেন? আয়েশা বেগম, ও আমি তো ভুলেই গেছি। অধরা, তুমি আয়ানকে নিয়ে নাস্তা করতে আসো, আমরা বরং আসি। আয়ান অধরাকে সরিয়ে, আম্মু দাঁড়াও, তুমি যাও, আমি প্রাপ্তিকে নিয়ে আসছি। আয়েশা বেগম, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলেই চলে গেলেন আয়েশা বেগম। প্রাপ্তি অন্যদিকে ফিরে আছে দেখে আয়ান অধরাকে প্রাপ্তির সামনে নিয়ে এসে, আমার মনে হয় তোমাদের পরিচয় হয়নি এখনো। প্রাপ্তি, ও আমার কাজিন এবং ফ্রেন্ড। আমি যখন পড়ালেখার জন্য আমেরিকায় গিয়েছিলাম তখন আমি ওদের বাসায় থাকতাম। কথাটা শুনে প্রাপ্তি আয়ানের দিকে ফিরে চোখ বড় বড় করে তাকিয়ে ভাবছে, এখনই এই অবস্থা, আর বাসায় থাকাকালীন কি করছে আল্লাহই ভালো জানে। প্রাপ্তিকে এইভাবে তাকাতে দেখে, অধরা, ও হচ্ছে আমার ওয়াইফ প্রাপ্তি। অধরা, হাই। প্রাপ্তি, হ্যালো, নাইস টু মিট ইউ। আয়ান প্রাপ্তির মুখে কথা শুনে, আচ্ছা তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। অধরা, পরে এসে কথা বলবো, এখনো কারো সাথে দেখা হয়নি, আগে তাদের সাথে দেখা করে আসি। আয়ান, আচ্ছা তুমি যাও। প্রাপ্তি, তুমি বসো, আমি আসা ছাড়া এক পাও এগোবে না। আয়ানের কথা শুনে প্রাপ্তি এসে খাটের ওপর বসল। আয়ান ফ্রেশ হয়ে এসে দেখে প্রাপ্তি সত্যিই বসে আছে। ফোন হাতে নিয়ে সুমিকে ফোন দিয়ে, সুইটহার্ট তুমি কোথায়, একটু আমার রুমে আসো। সুমি এসে, কি ব্যাপার আয়ান, আজ এত তাড়াতাড়ি, তাও আবার ফোন করে ডাকা হচ্ছে কেন, কোনো সমস্যা? প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে সে চুপচাপ হয়ে বসে আছে। সুমি আয়ানের দিকে তাকিয়ে প্রাপ্তিকে দেখিয়ে, আয়ান, ওর মন খারাপ কেন? আয়ান, ও তো এই বাড়িতে আসার পর থেকে তো এইভাবেই আছে। সুমি, রাতে এত ভালোবাসা দিয়েও ঠিক করতে পারলে না? যাই হোক, ডেকেছ কেন? আয়ান, ছোট কাকারা আসছে, ওকে একটু রেডি করিয়ে নিয়ে নিচে নিয়ে আসো, আমি গিয়ে দেখা করে আসি। সুমি, সরি, আসলে আমি একদম ভুলে গিয়েছিলাম এই কথা, তুমি যাও, আমি এক্ষুনি রেডি করে নিয়ে যাচ্ছি। রফিক সবাইকে নাস্তা দিচ্ছে টেবিলে। বাড়ির সবাই ড্রয়িং রুমেই আছে।
আয়ান এসে কাকা কাকিকে সালাম করে। কেমন আছেন কাকাই? কাকা, এই ভালো, তোর কি খবর বল? শেষমেশ তাহলে বিয়েটা করেই ফেললি। কথাটা বলেই হাহা করে হাসতে শুরু করলেন আয়ানের কাকা। আয়ান একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আকাশ, কিরে, তুমি মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস কেন? বস এইখানে। রুমকি এসে আকাশের কোলে বসতে বসতে, মামা দেখো, ছোট মামনি আসছে। কথাটা শুনেই আয়ান সিঁড়ির দিকে তাকিয়ে হাঁ করে আছে। আয়ানের দিকে তাকিয়ে সবাই মিটমিট করে হাসছে, সেই দিকে তার কোনো খেয়ালই নেই। প্রাপ্তিও আয়ানের দিকে চোখ পড়তেই ভাবছে, হনুমানের মতো আমার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে এইখানে শুধু আমিই আছি। রাহাত, আয়ান ভাইয়া, সারা রাত দেখেও মন ভরেনি। রাহাতের কথা শুনে আয়ান মুচকি হেসে, রফিক চাচা, কফিটা দিয়ে যান। আয়েশা বেগম রান্নাঘর থেকে হাতটা আঁচলে মুছতে মুছতে, তুই এখন কিসের কফি খাবি? আগে নাস্তা করে নে। আর সবাই আসো না, নাস্তাটা করে নাও, এখনও অনেক কাজ পড়ে আছে। সুমি প্রাপ্তিকে কাকা কাকির সামনে এনে, এই হচ্ছে তোমাদের আদরের আয়ানের বউ। কাকি, মাশাল্লাহ, আয়ানের বউ দেখতে তো অনেক মিষ্ট। ভাবি, সত্যি বলছি, আয়ানের পছন্দ আছে বটে, লক্ষ্মী একটা মেয়ে। কাকা, নতুন বউয়ের মুখ দেখে কিছু তো একটা দিতে হয়। গহনার বাক্সটা বের করে প্রাপ্তির হাতে দিয়ে, সামনের বছর যেন নাতি নাতনির মুখ দেখতে পাই। কথাটা শুনে সুমি হাসি মুখটা মলিন করে প্রাপ্তির হাত ছেড়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। আকাশ সুমিকে চলে যেতে দেখে, সুমি শুনো, কোথায় যাচ্ছ বলেতে বলেতে সুমির পিছন পিছন রান্নাঘরে চলে গেল। কাকা, আমি কি কিছু ভুল বলে ফেললাম? আয়েশা বেগম কথা ঘুরিয়ে, কিছু ভুল হয়নি, এখন সবাই চলো নাস্তা করে নাও। অধরা মিনুর সাথে কথা বলতে বলতে নিচে নেমে এসে আয়ানের হাত ধরে টেনে, আয়ান চলো তোমার সাথে নাস্তা করব। ঝিনুক নিহাদের কানের কাছে, এই মেয়েকে বেশি সুবিধার লাগছে না, একটা ঝামেলা পাকানোর জন্য বসে আছে। কথাটা বলে ঝিনুক উঠে গিয়ে, অধরা, আমার ইচ্ছে করছে কি জানো, আমি তোমার সাথে বসে নাস্তা করব। আয়ান আজ ওর বউয়ের সাথে বসে নাস্তা করুক, তুমি আমার সাথে বসো, কতদিন পর তোমার সাথে দেখা। অধরা, না আপু, তোমার সাথে অন্য একদিন, আজ আমি আয়ানের সাথেই বসি। আয়ান, তাড়াতাড়ি নাস্তা করে নাও, তুমি আর আমি বাহিরে ঘুরতে যাব। আয়ান কথাটা শুনে বারবার প্রাপ্তির দিকে তাকাচ্ছে, কিন্তু প্রাপ্তি এই দিকে কান না দিয়ে আয়েশা বেগমকে সবাইকে নাস্তা দিতে হেল্প করার জন্য এগিয়ে গেল। ঝিনুক আবারও অধরাকে বলতে লাগলো, ওমা, তোমাকে বলা হয়নি তুমি আয়ানকে নিয়ে ঘুরতে যাবে কি করে? আয়ান তো একটু পর প্রাপ্তিদের বাড়ি যাবে, তাদের তো আজ রিসেপশন পার্টি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না, আব্বু আসার পর হবে। ঝিনুকের কথা শুনে আয়েশা বেগম মুখে হাত দিয়ে মুখ ছেপে হাসছে। আকাশ ও সুমিকে বুঝিয়ে রান্নাঘর থেকে নিয়ে এসেছে। অধরা, বলেছিলাম না, দেখবে আপু তোমাকে ঠিক ভালোবেসে ফেলবে। সবাই নাস্তা শেষ করে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে। আয়ান সবার সাথে আড্ডা দিচ্ছে ঠিকই, মন পড়ে আছে প্রাপ্তির দিকে। প্রাপ্তি সবার সাথে টুকটাক কথা যাই বলে, আয়ানের সাথে তার এখনো কোনো কথা হয়নি। আচ্ছা, ও কি আমার সাথে কোনো কথাই বলবে না? আমার কি অন্যায়, নাকি আমাকে ওর পছন্দ হয়নি? আয়েশা বেগম রান্না করছে, রফিক আর সুমি হেল্প করছে। প্রাপ্তি উঠে রান্নাঘরে গিয়ে দাঁড়াতেই, সুমি, তুমি আবার উঠে এলে কেন প্রাপ্তি? প্রাপ্তি, আপনাদের একটু হেল্প করি? সুমি, এখন কিচ্ছু করতে হবে না, আমি আর মা তো আছি, কয়েকদিন যাক, তারপর মায়ের ছুটি, তুমি আর আমি মিলে সব সামলে নিব। সুমির কথা শেষ হতেই আয়েশা বেগম বলল, প্রাপ্তি, তুমি রান্না করতে পারো? কথাটা শুনেই প্রাপ্তি কি বলবে বুঝতে পারছে না, কারণ সে কখনো রান্না করেনি, মাঝে মাঝে দু একবার করেছে, তাও আবার ডিম ভাজা। প্রাপ্তিকে চুপ থাকতে দেখে আয়েশা বেগম বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, বেশিরভাগ মেয়েই রান্না শিখে শ্বশুরবাড়িতে যায় না, আমি তোমাকে সব শিখিয়ে দিব। প্রাপ্তি আয়ানের মায়ের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুমি, আরে তুমি কান্না করছো কেন? মা এরকমই, আমাকেও সব কিছু নিজের হাতে শিখিয়েছিল। প্রাপ্তি সবার কথা শুনে ভাবছে, এই বাড়ির মানুষগুলো এত ভালো, কেউ আমাকে একবারও অন্য চোখে দেখেনি, আমি কি সবার এত ভালোবাসা পাওয়ার যোগ্য? কথাগুলো ভাবতেই পিছন থেকে আয়ান এসে ফোনটা প্রাপ্তির সামনে ধরে, তোমার ভাইয়া ফোন করেছে। আসিফের ফোন শুনে আয়নের হাত থেকে ফোন নিয়ে আয়নের রুমে চলে গেল। প্রাপ্তি ফোন রিসিভ করে চুপ করে আছে। আসিফ, হ্যালো প্রাপ্তি, কেমন আছিস তুই? প্রাপ্তি, ভালো, তুই কেমন আছিস? অরণি কেমন আছে? আব্বু আম্মু কেমন আছে? আসিফ, আস্তে আস্তে এত প্রশ্ন একসাথে করলে আনসার দিব কি করে? সবাই ভালো আছে, তুই ঠিক আছিস তো? প্রাপ্তি, জানিস ভাইয়া, এই বাড়ির সবাই অনেক অনেক ভালো। বড় আপু কাল একটু রাগ ছিল, সকালে দেখি সবার থেকে উনি আমার হয়ে কথা বলছে। আসিফ, তাই বেশ ভালো, আমিও চাই আমার বোনটা অনেক সুখে থাকুক।
আচ্ছা তোরা কখন আসছিস? আমি তো জানি না ভাইয়া, অরণি আসবে না? আসিফ: না, সিয়ামের মাকে বলেছি, উনি বলেছে 2 দিন পর। শোন, ফোনটা আয়ানের কাছে দে। প্রাপ্তি ফোন নিয়ে দরজার কাছে আসতেই দেখে আয়ান দাঁড়িয়ে আছে। ফোনটা এগিয়ে দিয়ে প্রাপ্তি নিচে নেমে চলে এলো। আয়ান প্রাপ্তি চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে: জি বলুন। আসিফ: আয়ান, তোমরা আসবে কখন? আয়ান: আপনাকে একটু পর জানাবো, আম্মুকে আগে বলি তারপর। আসিফ: আচ্ছা, ওনাকে বলে আমাকে জানিও। অধরা প্রাপ্তিকে আসতে দেখে: এই মেয়ে শুনো। প্রাপ্তি: আমাকে বলছেন? তোমাকেই। প্রাপ্তি অধরার কাছে আসতেই অধরা বলল: পড়াশুনো কত দূর? প্রাপ্তি: জি, অনার্স 2nd ইয়ার। অধরা: ভালোই, আর পড়ার ইচ্ছে নেই? প্রাপ্তি কিছু বলছে না, কি বলতে কি বলে ফেলে পরে আবার ঝামেলা হবে। সুমি প্রাপ্তিকে চুপ থাকতে দেখে অধরা: আয়ান যদি চায় তাহলে তো পড়বেই, তোমার ওকে নিয়ে না ভাবলেও চলবে। প্রাপ্তি, তুমি রেডি হয়ে নাও, মা বলেছে আয়ান আর তুমি তোমাদের বাড়িতে যাবে। প্রাপ্তি সুমির দিকে এগিয়ে এসে: মা বলেছে? সুমি: মাই তো বলল, যাও রেডি হয়ে নাও। কথাটা শুনে রুমকি এসে প্রাপ্তিকে জড়িয়ে ধরে: মামুনি চলে যাবে? রুমকিকে কোলে নিয়ে ঝিনুকের দিকে তাকিয়ে: আপু, আপনিও চলেন না? ঝিনুক: না প্রাপ্তি, তুমি গিয়ে ঘুরে আসো, আমরা অন্য এক সময় যাব। প্রাপ্তিও কথা বাড়ালো না, কারণ ওই বাড়িতে গেলে কে কি বলবে তার কোনো ঠিক নেই। আয়ান এসে: তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমি আসছি। কথাটা বলেই মায়ের কাছে রান্নাঘরে চলে গেল। পিছন দিক থেকে মাকে জড়িয়ে ধরে: আম্মু, আব্বু ফোন দিয়েছে? আয়েশা বেগম: রাতে কথা হয়েছে, আর তো ফোন দেয়নি। কেন, কিছু হয়েছে? আয়ান: না, এমনি। আচ্ছা আম্মু, প্রাপ্তিকে তোমার কাছে কেমন লেগেছে? আয়েশা বেগম: উনি এখানে আসছেন মায়ের কাছ থেকে বউয়ের গুণগান শোনার জন্য। এখন আমাকে ছাড়, শ্বশুরবাড়ি থেকে আগে ঘুরে আয়, তারপর দেখা যাবে। তবে এইটুকু বলতে পারি, লক্ষ্মী একটা মেয়ে। এখন যা তো, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আয়ান: থ্যাংক ইউ আম্মু। আয়ান রুমে গিয়ে দেখে প্রাপ্তি রেডি হয়ে বসে আছে। আয়ানকে দেখেই দাঁড়িয়ে পড়ল। তোমাকে যত দেখি তত অবাক লাগে, একটা মানুষকে এত সুন্দর কি ভেবে লাগতে পারে। তবে এটাও ভালো লাগছে, তোমার অন্য মেয়েদের মতো রেডি হতে এত সময় লাগে না। প্রাপ্তি অন্যদিকে তাকিয়ে কথাগুলো শুনছে। তুমি একটু ওয়েট করো, আমি রেডি হয়ে নিচ্ছি। একটু পর দুজনেই রেডি হয়ে নিচে নেমে এলো। ঝিনুক মুচকি হেসে: একদম পরীর মতো লাগছে। সুমির দিকে তাকিয়ে: কি বলো সুমি? সুমিও হাসি দিয়ে এগিয়ে এসে: ঠিক বলেছ আপু, আমাদের বাড়ির ছোট বুড়ি। অধরা বিরক্তিকরভাবে তাকিয়ে আছে সবার দিকে। এই মেয়ের মাঝে কি এমন আছে সবাই ওকে নিয়ে এত তামাশা করছে? মনে হচ্ছে এই বাড়িতে শুধু ও একাই আছে, আমি যে এতদিন পরে এলাম তার দিকে কারো কোনো খেয়ালই নেই। প্রাপ্তি আয়ানের মাকে আর কাকা কাকিকে সালাম করে নিল। রুমকিকে কোলে নিয়ে: আম্মু, সব কথা শুনবে, ঠিক আছে? আমি ফিরে এসে তোমাকে অনেক গল্প শোনাবো, বুঝেছ তো? বলেই হাসি দিয়ে রুমকির কপালে একটা চুমু দিল। রুমকিকে নামিয়ে দিয়ে: মা, আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। আয়ান চুপচাপ প্রাপ্তিকে দেখেই যাচ্ছে। প্রাপ্তিকে সে যত দেখছে তত সে মুগ্ধ হচ্ছে, সবার সাথে কি সহজভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। কে বলবে কালকেও এই মেয়ে মাঝে অনেক রাগ ছিল, যার রাগে পুরো বিয়ে বাড়ি কেঁপেছে, আর সেই মেয়ে আজ কত ঠান্ডা। সুমি আয়ানের দিকে চোখ পড়তেই পাশে এসে আস্তে করে বলল: কি, যত দেখি মন ভরে না, তাই না? এইবার কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে। আয়ান নিজের চুলগুলো ঠিক করতে করতে সুইট হার্ট বেশি বেশি বলেই হাসতে শুরু করলো। আয়েশা বেগম: বাড়ি এসে অনেক হাসতে পারবে, এখন যাও, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। আর বাসার গাড়িটা নিয়ে যা। আকাশ ড্রাইভারকে বলে দিয়েছিস তো? আকাশ: আমি আগেই বলে রেখেছি ড্রাইভারকে। আয়ান: ড্রাইভারকে বলে রেখেছ মানে? আমি গাড়ি নিয়ে যাব না, আমার মোটরবাইকে করেই যাব। আকাশ: ফাজিল কথাকার, তুই নতুন বউকে নিয়ে মোটরবাইকে যাবি? আয়ান: যাব, আর তোমাদেরও চিন্তা করতে হবে না। কথাটা বলেই আয়ান বাসা থেকে বেরিয়ে পড়ল। আকাশ: দেখেছ আম্মু, তোমার এই ছেলের কখনোই কি বুদ্ধি হবে না? সুমি: তুমি এরকম করছো কেন? ওরও তো একটা স্বাদ হালাত থাকতে পারে, নিজের সেটা নাই বলে অন্য কাউর থাকবে না তা তো না। আকাশ সুমির কথা শুনে কিছু না বলেই নিজের রুমে চলে গেল। আয়ান প্রাপ্তিকে নিয়েই মোটরবাইক প্রাপ্তিদের বাড়ির সামনে এসে থামতেই আসিফ এগিয়ে এসে তাদেরকে বাসার ভিতরে নিয়ে গেল। প্রাপ্তি এসেছে শুনে আশেপাশের মানুষ আসতে শুরু করলো আয়ানকে দেখার জন্য। আয়ান এসে আজাদ সাহেব আর নীলিমা বেগমকে সালাম করল। নীলিমা বেগম আয়ানকে প্রাপ্তির মামা মামি, কাকা কাকি, কাজিনদের সবার সাথে পরিচয় করাতে লাগলো। প্রাপ্তি এসে কাউকে কিছু না বলেই নিজের রুমে চলে গেল। পাশের বাড়ির রানু কাকি এসেছে, সাথে করে আরও 7-8 জন মহিলাকেও নিয়ে এসে, কই, আসিফের মা নাকি তোমাদের নতুন জামাই আসছে? আয়ান তাদের দেখে সালাম দিল। ওয়ালাইকুম সালাম। তো বাবা, কেমন আছো? সব ঠিকঠাক তো?
আয়ান, জি, আপনার কথা বুঝলাম না। কি আর বুঝবা, তোমরা ছেলেরা একটা মেয়ে দেখলে তো পাগল হয়ে যাও। খোঁজ খবর নিয়ে বিয়ে করেছো নাকি এমনিতেই গলায় ঝুলিয়ে নিয়েছো? আয়ান, গলায় ঝোলাতে যাব কেন? সম্মানের সাথেই আমি ওকে বিয়ে করেছি। আর আপনি কি বলছেন এইসব? আসিফ, কাকি, আপনি এখান থেকে এখন যান, আমাদেরটা আমাদের বুঝতে দিন। আরে বাবা, আমরা এখানে থাকতে আসিনি, তোমাদের অপকর্ম তোমরা ঢেকে রাখো, তাতে আমাদের কি? নিজেদের মেয়েকে তো 3 দিন ধরে আটকে রেখে কি করেছে না করেছে আমরা তো সবই জানি। কি বাবা, তুমি সব জেনে বিয়ে করেছো তো? আয়ান, আপনারা আর একটাও বাজে কথা বলবেন না, আমি ওর সব জেনেই বিয়ে করেছি। আপনাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনাদের এতক্ষণ সম্মান দিয়েই কথা বলছি, যদি আমার বউয়ের নামে আর একটাও বাজে কথা বলেন তখন আমি ভুলে যাব আপনারা আমার শ্বশুরের এলাকার লোক। রানু কাকি, এই তো, তোরা চল, আজকাল ভালো কথা বলতে নাই। সবাই চলে যাওয়ার পরে আয়ান দরজার দিকে তাকিয়ে দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে আর গাল বেয়ে বেয়ে পানি পড়ছে। প্রাপ্তি? আয়ান প্রাপ্তি বলতেই প্রাপ্তি চোখের পানি মুছে নিজের রুমের দিকে চলে গেল। পিছন পিছন আয়ানও তার রুমে গেল। আয়ান, প্লিজ এইভাবে কান্না করো না, মানুষ তো বলবেই, তাই বলে কান্না করবে? আমি জানি তুমি আমার সাথে কথা বলবে না, কিন্তু আমার দোষ কি বলো? আমি সত্যিই তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কোনো অসম্মান বা করুণা নয়। লোকে কথা শুনে যদি কান্নাকাটি করো তাহলে এটা কি ঠিক হবে?